আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আমি শেখর। 43rd বিসিএস হচ্ছে ইনফরমেশন জেনারেল ক্যাডারে রিকমেন্ডেড আর বর্তমানে সিনিয়র অফিসার রিভলভিং লিমিটেড আছে। আপনাদের 47 বিসিএস প্রিলির আজকে সমাসের প্রথম ক্লাস। এইখানে দুইটা ক্লাস হবে সমাসের উপরে। ফুল কোর্স প্ল্যানটার আগে আমি আপনাদের এই কোর্সে ক্লাস নিচ্ছে কিনা আমার ঠিক মনে আসছে না। আহ, মোটামুটি সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনারা যারা আছেন, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় ইনকল মেসেজে মেসেজ দিবেন, ওইখান থেকে উত্তর নিব। আর ক্লাসের শেষে আমরা প্রশ্ন উত্তর করব। আচ্ছা, একটু এক মিনিট, আমার এখানে বিদ্যুৎটা চলে গেছে। একটু একটা মিনিট, জেনারেটরটা অন পর্যন্ত।
আচ্ছা, স্লাইডটা মনে হয় দেখা যাচ্ছে, সরি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আপনাদের পিরিয়ড ক্লাসে সমাসের হচ্ছে মোট দুইটা ক্লাস হবে। আজকে হচ্ছে আমাদের সমাসের প্রথম ক্লাস। তো আমরা এই ক্লাসে হচ্ছে সমাসের যে ছয়টা ভাগ আপনারা মোটামুটি স্কুলে কলেজ লাইফে পড়ে আসছেন, আমরা পুরো ছয়টা নিয়ে আলাপ আলোচনা করব না। আমরা চেষ্টা করব অলমোস্ট অ্যাটলিস্ট তিনটা যেন আলোচনা করা যায় বা চারটা করতে, কিন্তু মূল আলোচনায় ঢোকার আগে কিছু জিনিস হচ্ছে আমাদের বোঝা দরকার, যে আমরা এটার হচ্ছে কি ফোকাস করে পড়বো, আমাদের এখান থেকে কি ধরনের প্রশ্ন লাগবে প্রিলির জন্য, বা পরবর্তীতে মানে প্রিলি পরবর্তী সময়ে হচ্ছে এই জিনিসটা কি কাজে লাগবে। আপনারা যারা হচ্ছে এখন প্রিলির জন্য পড়তেছেন, আহ দেখবেন আমাদের ভিক্টোরিয়ার সব ক্লাসে আমরা সবসময় চেষ্টা করি মানে প্রিলির সময় রিটেনে বা প্রিলি পরবর্তী সময়ে এটা কোন কাজে লাগবে সেটা একটু আপনাদের ক্লারিফাই করার জন্য, যাতে আপনারা একটু হলেও অন্যদের থেকে আগায় থাকেন। দেখেন, সমাসের মতন আরো কতগুলা জিনিস কিন্তু আমরা নর্মালি পড়ে থাকি। যেরকম আপনারা উপসর্গ পড়ছেন, আপনারা হচ্ছে সন্ধি পড়ছেন, আপনারা প্রত্যয় পড়ছেন। এই যে জিনিসগুলা সমাস, উপসর্গ, প্রত্যয়, এই জিনিসগুলার আসলে প্রয়োজন কি কেউ কি বলতে পারেন? মানে এটা দিয়ে আসলে কি করা হয়, এর আলটিমেট হচ্ছে উদ্দেশ্যটা কি? দেখেন, এর প্রত্যেকটা দিয়েই কাজ করা হয় একটাই, সেটা হচ্ছে শব্দ গঠন করা। আপনি নতুন নতুন বাংলা শব্দ গঠন করবেন, সেই শব্দ গঠনের জন্য বিভিন্ন প্রক্রিয়া দরকার। তার একটা অন্যতম প্রক্রিয়া হচ্ছে সমাস, তার একটা অন্যতম প্রক্রিয়া হচ্ছে উপসর্গ। ধরেন আমরা সবাই হচ্ছে এই যে পড়ে আসছি যে ভাত, ভাত আমরা চিনি, পুরো একটা উপসর্গ। যখন প্রভাত হয়ে যায় তখন ভিন্ন একটা অর্থবোধক শব্দ প্রকাশ করে। তার মানে এটা কি শব্দ গঠনের একটা প্রক্রিয়া, এটা উপসর্গ জাত উপায়ে একটা শব্দ গঠনের প্রক্রিয়া। একইভাবে প্রত্যয় ভাবেও শব্দ গঠন করা যায়, সমাস দিয়েও নতুন শব্দ গঠন করা যায়। ধরেন আপনার সামনে একজন রাজা বসে আছে বিশাল এক সিংহাসনে, সে বসা। এখন আপনি সেইটারে ডিসক্রাইব করতেছেন যে তিনি কি ধরনের আসনে বসে আছে। আপনি বিস্তারিত ভাবে বললেন যে হ্যাঁ, সেটা একটা কাঠের চেয়ার, তার দুই পাশে হচ্ছে এরকম সুন্দর করে কারুকার্য করা। এরকম বিস্তারিত না করে এই জিনিসটাকে আমি সংক্ষেপে একভাবে বলতে চাই, হ্যাঁ সে খুব একটা রাজকীয় চেয়ারে বসে আছে, এইটার হচ্ছে আমরা সিংহাসন বলতেছি। এখন এই সিংহাসনে আপনি ডেসক্রাইব করে বলতে পারেন, মানে আমি বুঝি না সিংহাসন কি জিনিস, আপনি একটু বিস্তারিত বলতে পারেন। আবার এটাকে সংক্ষেপে বলতে পারেন। যে মুহূর্তে আপনি সংক্ষেপে এটারে বলার চেষ্টা করতেছেন, তখন আপনাকে একটা নতুন শব্দ গঠন করতে হইতেছে। তার মানে শব্দ গঠনের যে প্রক্রিয়া বাংলা ভাষায়, এই শব্দ গঠনের একাধিক প্রক্রিয়া আছে, তার মধ্যে একটা প্রক্রিয়া হচ্ছে সমাস। এরপরে সমাসের আরো বিভিন্ন কথাবার্তা আসে, যে ব্যাস বাক্য কি, সমস্ত পদ কি। ওইদিকে যাওয়ার আগে আমরা একটু যেখানে ছিলাম, এই যে শব্দ গঠন, শব্দ গঠনের কয়েকটা প্রক্রিয়া আমরা দেখলাম, যে সমাস আছে, উপসর্গ আছে, প্রত্যয় আছে, বচন দিয়েও করা যায়, লিঙ্গ পরিবর্তন দিয়েও করা যায়। প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা শব্দ গঠন করে। ধরেন আপনার কাছে যে কোনো একটা শব্দ আছে, সেই শব্দের সাথে আপনি মানে কোনো কিছু নতুন কোনো কিছু যুক্ত করবেন, বা আপনি একটা বাক্য লিখলেন, একটা বাক্যের ভিতরে তিন চারটা মানে একাধিক শব্দ থাকতে পারে। ওই বাক্যের স্থিত যে প্রত্যেকটা শব্দ, এই প্রত্যেকটাই কিন্তু একটা একটা কি এখানে বলেন তো, পদ। এবং শব্দ কখন পদ হবে, যখন শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত হয়, বা যোজক যুক্ত হইতে পারে, বিভিন্ন কিছু যুক্ত হইতে পারে। এটা নতুন বইতে দেখবেন আলাদা করে একটা চ্যাপ্টার আছে, যাও, ওইটা আমাদের আলোচ্য বিষয় না। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে বিভিন্ন আপনি পদ বানাইতেছেন শব্দের সাথে অনেক কিছু যুক্ত করে, সেই পদগুলো হচ্ছে বাংলা বাক্যের বিপরীতে ব্যবহৃত হইতেছে। এখন এই যে প্রত্যেকটা পদ, এই প্রত্যেকটা পদ একটা ইন্ডিভিজুয়াল শব্দ। ধরেন আপনি বললেন যে কলমটি দাও। টি কি, টিটা খানাখানি আপনারা পড়ছেন, যে এটা পদাশ্রিত নির্দেশক, কিন্তু কলমটি এটা তো ইটসেলফ একটা আলাদা একটা শব্দ। তার মানে পদাশ্রিত নির্দেশক দিয়ে নতুন একটা শব্দ পাওয়া গেছে, কলমটি। তার মানে এই যে পদাশ্রিত নির্দেশক, এই পদাশ্রিত নির্দেশক দিয়েও কি করা যায়, শব্দ গঠন করা যায়। তা আমরা যে সমাজটা আজকে পড়তেছি প্রিলির জন্য, এখান থেকে প্রিলি বেসিসে প্রশ্নের মতন করে আপনারা পড়বেন। কিন্তু আমাদের একটা আলাদা করে মাথায় রাখতে হবে কি, যে বাংলা ব্যাকরণে প্রিলিতে আপনাদের যে 15 মার্কসের মতন আসে, আর রিটেনে আসে 30 মার্কসের মতো। সেই 30 মার্কসের ডিস্ট্রিবিউশন কি, 6 মার্কের করে প্রশ্ন আসে পাঁচটা। যে 6 মার্কের পাঁচটা প্রশ্ন আসে, তার মধ্যে দুইটা প্রশ্ন থাকে বর্ণনামূলক। বর্ণনামূলক মানে হচ্ছে আপনাকে লিখতে হয়। ধরেন বললো শব্দ কাকে বলে, শব্দ গঠনের প্রক্রিয়া লেখো, বা উম, অর্থ অনুসারে শব্দ কয় প্রকার, এইটা প্রকারভেদ লেখো, এরকম। তো এইখানে সমাস থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, ওই যে শব্দ গঠন প্রক্রিয়া সম্পর্কে লেখো, তখন আপনি যখন শব্দ গঠন সম্পর্কে লিখবেন,
তখন 6টা ডিফারেন্ট জিনিস ব্যাখ্যা করবেন যে হ্যাঁ সমাসের মাধ্যমে শব্দ গঠন করা যায়, উপসর্গের মাধ্যমে করা যায়, পদাশ্রিত নির্দেশকের মাধ্যমে করা যায়। তার একটা পয়েন্টের মধ্যে আপনাকে সমাস ব্যবহার করতে হইতে পারে, এই একটা জায়গা, খুব ছোট জায়গা। আর যদি পুরো 6 মার্কের প্রশ্নের মতন আসে একটা, এইটা সমাস থেকে এখন অব্দি এভাবে আসে নাই, যদি আসে সেই ক্ষেত্রে হচ্ছে বহুব্রীহি সমাসটা হয়তো প্রকারভেদ অনুসারে আসলেও আসতে পারে, বা পুরোপুরি দিতে পারে যে সমাস কাকে বলে, সমাসের প্রকারভেদ সংক্ষেপে বর্ণনা করো। সেই ক্ষেত্রে আপনারা 6টা সমাসের নাম লিখে কোন সমাসটা কি, যে কোন পদ প্রধান, এইভাবে একটা জাস্ট এক লাইনের সংজ্ঞা দিবেন এবং একটা করে উদাহরণ দিবেন। মানে একটা শুধু সংজ্ঞা আর একটা বা দুইটা হচ্ছে উদাহরণ, যদি রিটেনে 6 মার্কের প্রশ্ন আসে যে সমাস কি, কত প্রকার, কি কি ব্যাখ্যা করে, এরকম। তার মানে এই কয়েকটা জায়গায় হচ্ছে আমরা রিটেনে সমাসটাকে কাজে লাগাইতে পারি। তাহলে এইটুক থেকে আমরা কি বুঝলাম, যে রিটেনে হচ্ছে যদি শুধু সমাস এইখান থেকে আসে তাহলে প্রত্যেকটার আমার প্রকারভেদ থেকে লেখার দরকার নাই, এরকম আসতে পারে। আচ্ছা, সমাস 6 প্রকারই লিখবেন কিনা? হ্যাঁ, সমাসের 6 প্রকার লিখবেন। যদি রিটেনের ক্ষেত্রে যদি আসে তখন তো আপনার হাতে সুযোগ আছে যে সমাস আপনি 4 প্রকার লিখবেন নাকি 6 প্রকার লিখবেন। আর প্রিলির ক্ষেত্রে যদি আসে যে সমাস কয় প্রকার, এই জিনিসটা যেরকম ছিল যে সমাস 6 প্রকার, সমাস মূলত 4টি, এরকম। তবে প্রকারভেদের এরকম 4টা 6টা এই ধরনের প্রশ্ন কোনো প্রিলিতেই আসবে না। যদি আইসাও থাকে সেই ক্ষেত্রে 4টি দেখাবেন, কিন্তু লেখার সময় 6টা লিখবেন। যদি ব্যাখ্যা করার সুযোগ থাকে, মানে রিটেনের প্রশ্ন আসে, তখন 6 প্রকারই লিখবেন। আর এই ধরনের প্রকারভেদের ক্ষেত্রে সবসময় মানে ফাইনাল যে ভার্সনটা আছে এনসিটিবির প্রদত্ত, ওইখানে যেটা আছে সেটা অনুসারে সবসময় লিখবেন। যেরকম আপনারা যখন পদ পড়বেন, সর্বনাম পদ পড়বেন, দেখবেন সর্বনাম পদ হচ্ছে সম্ভবত নতুন বইতে বোধহয় 9 প্রকার আছে, পুরনো বইতে বোধহয় 10 প্রকার আছে, এরকম। এইটা আবার রিটেনের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সর্বনাম পদ কি, ব্যাখ্যা করেন, এরকম 6 মার্কের প্রশ্নে আসার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো রিটেনের ক্ষেত্রে তো এই সমস্যা নাই, আপনি যে কোনো একটা বই ফলো করে লিখতে পারেন, যেমন পুরোনো বই ফলো করে লিখছে, সমস্যা নেই। কিন্তু প্রিলির ক্ষেত্রে যখন এরকম প্রকারভেদের ক্ষেত্রে আসে, তখন সবসময় নতুন বইটা হচ্ছে ফলো করবেন। আচ্ছা, যাই হোক। তো এইটা হচ্ছে, তাহলে আমরা কি বুঝলাম, সমাজ থেকে আমাদের হচ্ছে রিটেনে এই জায়গার থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের মূল আলোচনায় যাই। তাহলে আপনারা কি বুঝলেন যে সমাস যে জিনিসটা, এটা হচ্ছে একটা শব্দ গঠনের প্রক্রিয়া। এই উপসর্গ, প্রত্যয়, এগুলা যাবতীয় যা কিছুই আছে, সেগুলো হচ্ছে শব্দ গঠনের একটা ভিন্ন ভিন্ন কৌশল। সমাস জিনিসটা দিয়ে আসলে মূলত কি করা হয়, সমাসের আসলে কাজ কি, সমাস না থাকলে কি হইতো? একটা জিনিস আমরা বুঝলাম যে শব্দ গঠন করতেছে, আর কি করতেছে সমাস? সমাস কি করে? সংক্ষেপণ করে। আপনি যে কোনো কিছু একটা জিনিস করবেন, মানে বিস্তারিত না লিখে সেটাকে হচ্ছে মানে সংক্ষেপে একটা জিনিসে প্রকাশ করবেন, তার মানে সমাস শব্দের কাজ, মানে কাজটা কি, বেসিক্যালি হচ্ছে না, সংক্ষেপ করা, মিল ঘটানো, একাধিক পদকে এক পদীকরণ। আপনার সামনে একাধিক পদ আছে, সেই পদটাকে আপনি একাধিক না রেখে এক পদীকরণ করবেন, একটা সিঙ্গেল পদে নিয়ে আসবেন। এটাই হচ্ছে সমাসের মূল কাজ। সমাজ যে জিনিসটা, এইটা আসছে সংস্কৃত থেকে, সংস্কৃত ভাষা থেকে আসছে। এছাড়া সমাস নিয়ে আরো দুই একটা কথা আপনাদের বলা যায়, যেরকম আহ আপনারা বলেন তো যে সমাস হচ্ছে কোন তত্ত্বের আলোচ্য বিষয়, একটু লেখেন তো। হ্যাঁ, এটার আর একটা নাম কি? হুম, ঠিক আছে। আচ্ছা, এটার একটা বিশ্লেষিত যদি আমরা রূপ দাঁড় করাই, যে সমাসটা আসলে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়, পাওয়া যায় হচ্ছে সম যোগ অস যোগ অ, এরকম পাওয়া যায় যদি এটারে হচ্ছে আমরা বিশ্লেষণ করি। যেটা বললেন, এরা কোন তত্ত্বের আলোচ্য বিষয়, এরা শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্বের আলোচ্য বিষয়। শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্বের আলোচ্য বিষয়। সমাসের যে রীতি, এই যে আমরা যে সমাসটা করতেছি, এই যে সমাসের রীতি, এটা মূলত কই থেকে আসছে? এটা সংস্কৃত থেকে আসছে। আচ্ছা, আরেকটা জিনিস হইতে পারে, ধরেন এই যে সমাস ইটসেলফ, যে শব্দটা সমাস, এই যে শব্দ, এই শব্দটা একটা প্রত্যয়জাত যদি শব্দ আমরা বলি, এই যে এই প্রত্যয়জাত শব্দ, এটা আসলে কোন প্রত্যয়জাত শব্দ? এটা হচ্ছে কৃত প্রত্যয়জাত শব্দ। এইখানে যে কথাবার্তাগুলো বলা হইতেছে, এইগুলা জাস্ট হচ্ছে প্রিলির বেসিসে মাথায় রেখে, এই ইনফরমেশন গুলা, খুব কঠিন প্রশ্ন যদি আসে তখন হয়তো এই ধরনের প্রশ্নগুলা আসতে পারে। নর্মালি হচ্ছে এরকম কি বলে,
কঠিনের ভাবে আসে না। আপনাদের আমি একটা জিনিস আর একটু জিজ্ঞাসা করি, ধরেন এটা হচ্ছে আপনারা তো সমাসও পড়ছেন, সন্ধিও পড়ছেন। সন্ধিতেও হচ্ছে মিল ঘটে, আবার সমাসেও হচ্ছে মিল ঘটে। এই দুইটাতেই হচ্ছে মিল ঘটে। বলেন তো সমাসে কিসের মিলন ঘটে আর সন্ধিতে কিসের মিলন ঘটে? আচ্ছা, সমাসে ঘটে পদের মিলন, বুঝলাম। আর সন্ধিতে কিসের মিলন ঘটে? হ্যাঁ, ধ্বনি, রাইট। সন্ধিতে ঘটে হচ্ছে ধ্বনির মিলন আর সমাসে ঘটবে হচ্ছে পদের মিলন। আচ্ছা, এরপরে আমরা উম আমরা একটু আস্তে আস্তে আগাই। আমরা হচ্ছে এরপরে যে জিনিসটা নিয়ে একটু চিন্তা করব সেটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য, সমস্ত পদ, এই জিনিসগুলো নিয়ে। আপনারা সবাই মোটামুটি হচ্ছে মানে জানেন, ধরেন আপনাদের সামনে যদি একটা সিঙ্গেল মানে এটা এক পদীকরণ করার পরে যেটা পাওয়া গেছে, মানে সমাসবদ্ধ যে শব্দটাকে পাওয়া গেছে সেটাকে আমরা কি বলতেছি? সমস্ত পদ বলতেছি, বা সমাসবদ্ধ পদ বলতেছি, বা সমাসজাত পদ বলতেছি। এই যে সমস্ত পদ, এইটাকে যখন ভাগানো হয় তখন যে জিনিসটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলতেছি? ব্যাস বাক্য বলতেছি। এরকমটাই তো আমরা জানি। এখন ধরেন আমি এইখানে দুই ভাবে যদি বলতে পারি, এটা আসলে জাস্ট একটু একবার দেখে রাখেন, এটা যে ওরকম ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ জিনিস এরকম না। ধরেন আপনাকে বলা হইলো যে সিংহ চিহ্নিত আসন এই জিনিসটা কি, আপনি বললেন হচ্ছে সিংহাসন। আবার আরেকজন আপনাকে বলল যে সিংহাসন এইটার আসল এটা দিয়ে আসলে কি বুঝাইতেছে, আপনি বললেন এটা দিয়ে বুঝাইতে হচ্ছে সিংহ চিহ্নিত আসন, এটা বোঝাচ্ছে। এখন আমি আপনাকে ধরেন এইটা দিয়ে দিলাম, হ্যাঁ, এইটা দিয়ে রাখলাম যে উম এই একটা অংশ আছে, হ্যাঁ, এই একটা অংশ আছে, এই একটা অংশ আছে। তো এই যে একাধিক পদ আছে, এই একাধিক পদকে আমরা এক পদ করার পরে এটা পাইছি, যেটা হচ্ছে যেটাকে আমরা সমাস বলতেছি। তো এই জিনিসটাকে তখন আমরা বলতেছি কি? সমস্ত পদ বলতেছি, যে এটা হচ্ছে আমার সমস্ত পদ। এইটাকে তখন কি বলে বলেন তো? আমরা এটাকে বলবো যে সমস্যমান পদ। হ্যাঁ, আমরা এটাকে বলবো সমস্যমান পদ। এবং এই যে সমস্যমান পদ, এই সমস্যমান পদের আমরা আমাদের এই যে লেফট সাইডের যে অংশ থাকবে এটাকে আমরা পূর্বপদ বলবো, রাইট সাইডের যে অংশ থাকবে সেটাকে আমরা বলবো পরপদ বলবো। তাহলে এখানে ধরেন সিংহ চিহ্নিত আসন, এখানে পূর্বপদ কোনটা? বোঝাই যাচ্ছে যে সিংহ। আর পরপদ কোনটা? আসন, এরকম। আমি আপনাদের আরো কয়েকটা হচ্ছে ব্যাস বাক্য লিখি, আপনারা আমাকে একটু বলবেন যে এখানে কোনটা পূর্বপদ আর কোনটা হচ্ছে পরপদ। হ্যাঁ, শহরের সদৃশ উপশহর, এখানে পূর্বপদ কোনটা? শহরের সদৃশ। হ্যাঁ, এর মধ্যে পূর্বপদ কোনটা? সমসমান পদ হচ্ছে এইটা, এর মধ্যে একটা অংশ আছে যেটা পূর্বপদ। পূর্বপদ হচ্ছে সবসময় এই যে আগেরটা, পূর্ব পর। হ্যাঁ, শহর। শহরের। হ্যাঁ, শহরের। এখন এটার সমস্ত পদ কোনটা পাইছি আমরা, বা সমাসবদ্ধ পদ পাইছি কি? উপশহর। এখন এই উপশহরের মাঝখানে কি কোনটা দেখা যাইতেছে? শহরের প্রভাব বেশি নাকি সদৃশের প্রভাব বেশি? বোঝা যাইতেছে যে শহরের প্রভাব বেশি। তার মানে এটা এখানে হচ্ছে পূর্ব পদের গুরুত্বটা আমরা বেশি দিছি। তার মানে এই যে সমাসটা হয়েছে সেই সমাস আসলে পূর্ব পদ প্রধান একটা সমাস এইখানে করা হয়েছে। আমরা সমাস যেভাবে হচ্ছে পড়াশোনা করব তাতে আমাদের আমাদের মাথায় রাখতে হবে যে এটা কি পূর্বপদ প্রধান নাকি পরপদ প্রধান নাকি উভয় পদ প্রধান নাকি কোনো পদ প্রধান না। মানে আমাদের যে সমসমান পদের পূর্বপদ পরপদ এইটা আমাদের একটু মাথায় নিয়ে আগাইতে হবে। ধরেন আমরা বললাম যে তুষারের ন্যায় শুভ্র। তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। আমাকে এখানে বলেন তো যে তুষারের ন্যায় শুভ্র, এখানে পূর্বপদ কোনটা আর পরপদ কোনটা?
তুষার হচ্ছে পূর্বপদ আর শুভ্র হচ্ছে পরপদ। পরপদ। এটা কঠিন কিছু না, এটা আমরা মোটামুটি বুঝে ফেললাম যে আমাদের এইখানে পূর্বপদ পরপদের বিষয়টা কি। আচ্ছা, এবার আমরা হচ্ছে আমাদের মোটামুটি মূল আলোচনার দিকে একটু আস্তে 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 করে আগাই। ধরেন এখানে বলা হয়েছে যে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন, একাধিক পদের হচ্ছে এক পদীকরণ, দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে হচ্ছে সমাস বলে। সমাসের ইতিহাসটা সংস্কৃত শব্দ থেকে। ধরেন আপনার যদি কখনো রিটেনে 6 মার্কের প্রশ্ন এখানে আসে যে সমাস কি, এটুকুই বলবেন যে দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে হচ্ছে সমাস বলে। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। এই এরপরে একটা উদাহরণ দিবেন, তারপরে প্রকারভেদ লিখবেন, প্রত্যেকটা প্রকারভেদের নাম লিখবেন, সংজ্ঞা লিখবেন, একটা করে উদাহরণ দিবেন। এই যদি 6 মার্কের রিটার্নের প্রশ্ন আসে এইটাই, একটা সিঙ্গেল পেজ হবে, একদম কোনো বানান ভুল করা যাবে না, উদাহরণের ভিতরে শুদ্ধভাবে লিখতে হবে। এইখানে হচ্ছে রিটেনে 6-6 পাওয়া যায়। হ্যাঁ, মোটামুটি ব্যাকরণ, বাগধারা আর বানান শুদ্ধ যদি ঠিকঠাক প্রিপারেশন নেওয়া থাকে, মানে 26 খুব কমন মার্ক, 30-এ 30-ও পাওয়া যায়। বানান শুদ্ধ আর বাগধারাটা এই দুটো অংশ যদি ঠিকঠাক মানে পারা যায় তাহলে 30-30 পাওয়া সম্ভব আর কি রিটেনে। আপনাদের কাছে মানে আমাদের ভিক্টরস এর পক্ষ থেকে হচ্ছে সবসময় রিকোয়েস্ট থাকবে, আপনারা ভাই যখনই প্রিলি পড়েন আলটিমেট গোল হচ্ছে ক্যাডার হওয়া, এবং আপনি ক্যাডার হবেন রিটেনের মার্ক দিয়ে। তো এবং সামনে হয়তো কিছু পরিবর্তনের পরে দেখবেন রিটেনের মার্কের যে প্রাধান্য সেটা আরো অনেক বেড়ে যাবে। হয়তো 40 BCS এর মার্কশিট বের হওয়ার পরে আমরা দেখছি যে রিটেনের মার্কেট থেকে ভাইবার মার্কের প্রাধান্য অনেক বেশি। মানুষ হচ্ছে রিটেনে 500 আর মানে 500, বা একজন 500 পাইছে একজন 550 পাইছে, এই যে 50 মার্কের একটা গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে ভাইবার সময় আর টিকে নাই, এরকম দেখছি আমরা 40-এর মার্কশিট বের হওয়ার পরে, যে বিসিএসটা এমন জায়গায় চলে গেছে পুরো ভাইবা আহ, কেন্দ্রিক চলে গেছে একেবারে। তো সেই জায়গাটা হয়তো একটা পরিবর্তন আসতে পারে সামনে যদি ভাইবার মার্ক কমায় দেয়। তো সেই ক্ষেত্রে তখন দেখবেন, আর সবসময় হচ্ছে রিটেন, সব পরীক্ষার ক্ষেত্রে রিটেন একটা বড় ফ্যাক্ট। তো এই কারণে মানে প্রিলির আসলে টাইম পিরিয়ডটা বেশ ভালো পাওয়া যায়, তো এই সময়টা অবশ্যই রিটেনে একটা পার্শিয়াল টাইম রাখা উচিত। আপনি দিনে যদি সাপোজ 10 ইউনিট টাইম হচ্ছে পড়াশোনা করেন, তার মধ্যে অ্যাটলিস্ট 2 ইউনিট টাইম হচ্ছে রিটেন নিয়ে চিন্তা করা উচিত। হ্যাঁ, এখন এই ইউনিট টাইম হচ্ছে এভাবে বসা নিবে, আপনি 10 ঘন্টা পড়তে পারেন, 10 মিনিটও পড়তে পারেন, আপনার ইয়ে আর কি। তো তার মধ্যে অ্যাটলিস্ট হচ্ছে 20 মিনিট হচ্ছে মানে কি বলে 20% টাইম হচ্ছে রিটেন নিয়ে চিন্তা করা উচিত। এবং অবশ্যই আহ, যারা এখানে পিলির মানে ক্যান্ডিডেট আছেন, অন্তত পক্ষে উইকলি 1-2 ঘন্টা হচ্ছে নিজে নিজে কি করতেছেন, মানে সামনে কি আছে আপনার লক্ষ্য, একটু চিন্তা করবেন, মানে নিজের একটু সময় দিয়ে দিয়ে যে আমি আচ্ছা কি পড়তেছি, কেন পড়তেছি, সামনে কি আছে, কি করলে চাকরিটা দ্রুত পাবো, মানে আধা ঘন্টা 1 ঘন্টা একটু নিজেদের নিয়ে চিন্তা করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। না হলে যে ভুলটা হয়, কারণ আপনি খুব দ্রুততার সাথে যে আমি ক্লাস করতেছি পরীক্ষা দিচ্ছি, ক্লাস করতেছি পরীক্ষা দিচ্ছি, একটার পর একটা সামনে আসতেছে, আমি ওইটা পরে 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 সামনে আগাইতেছি। হ্যাঁ, তো আমরা তো ধরেন হচ্ছে আমরা একটা কি বলে রোড ম্যাপ ফলো করে আগাই। এখন আপনাদের সামনে একাধিক রোড ম্যাপ আছে এবং রোড ম্যাপ গুলো ম্যান টু ম্যান ভ্যারি করে। প্রিলির পরে আমরা রিটেন করাবো, রিটেনের পরে ভাইবা, এরপর হচ্ছে মানুষজন হচ্ছে চাকরি বাকরি পাবে এরকম, কিন্তু আপনার ব্যক্তিগত একটা পরিকল্পনা থাকবে যে আমি হচ্ছে বিশেষ দিব, এর সাথে এটা দিব, এরকম। ওই পরিকল্পনাটা মানে ওই যে পরিকল্পনাটা ওইটা খুব ইম্পর্টেন্ট। তো দেখা যায় কি, ধরেন আপনি প্রিপারেশন নিতে নিতে এই পর্যন্ত আসছেন, আসার পরে হঠাৎ মনে হয়েছে ও আচ্ছা আমি প্ল্যান বি রাখি নাই, বা আমি কোন একটা ভুল করে আসছি। এই জন্য অ্যাটলিস্ট উইকলি 1 ঘন্টা নিজের একটু সময় দিবেন যে আমি কি করতেছি, কেন করতেছি, এটা খুব বোঝা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আমরা তাহলে হচ্ছে কি দেখলাম, রিটেনের হচ্ছে এভাবে আমরা আসতে পারি। তো আমরা হচ্ছে সমাসের এবার আমাদের মূল আলোচনার ভিতরে প্রবেশ করব। আমরা হচ্ছে দেখবো যে সমাসের আমাদের প্রকারভেদ হচ্ছে 6টা, আমরা জানি ছোটবেলায় পড়ে আসছি, এটা নিয়ে আমাদের আলাদা করে কোনো কিছু বলা নাই। নতুন বোর্ড বইতে হচ্ছে 4টার কথা বলা আছে, এইগুলোর কথা বলা আছে। এইভাবে হচ্ছে প্রশ্ন আসেও না, বা আমাদের হচ্ছে দরকারও নাই। আমরা যেভাবে আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই উত্তর পর পরপদ এসব আমরা দেখে ফেলছি। পদের প্রাধান্য অনুসারে, মানে কোন পদের প্রাধান্য অনুসারে কোন সমাসটা কি। দেখেন, আমরা দেখলাম যে আমরা যখন সমসমান পদ দেখি তখন পূর্বপদও দেখি, আর দেখি কি পরপদ দেখি। এর মাঝখানে কোনো অনুসর্গ বা বিভক্তি কোনো কিছু থাকতে পারে, এই পুরোটা হচ্ছে আমাদের সমসমান পদ। এবং আমরা এরপর হচ্ছে সমস্ত পদ পাই।
এখন এই যে পূর্বপদ আর পরপদ এর উপরে ডিপেন্ড করেই বেসিক্যালি হচ্ছে সমাসে বিভক্ত করা হয়েছে। ধরেন এই যে উভয় পদ যদি প্রধান হয় দ্বন্দ্ব সমাস, কেউ একটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ বলেন তো। হ্যাঁ, বাবা মা ভাই বোন। দম্পতি। হ্যাঁ, বাবা মা ভাই বোন। দম্পতি, জায়া ও পতি। দম্পতি, দম্পতির মধ্যে এই দুজন ইকুয়াল ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা উপরে যেটা দেখলাম, ধরেন শহরের সদৃশ, উপশহর, বা আর কি বলা যেতে পারে, কুলের সমীপে। কুলের সমীপে, উপকূল। এরপর হইতে পারে ধরেন মনরূপ মাঝি। দা কুমড়ো হইনুকুল, রাইট। মনরূপ মাঝি, মন মাঝি। আচ্ছা, এইখানে এই যে মনরূপ মাঝি, এখানে মনটা হচ্ছে পূর্বপদ, মাঝিটা হচ্ছে পরপদ। আমরা সমস্ত পদের ভিতরে মন আর মাঝি দুইজনকেই দেখতে পাচ্ছি। কিন্তু বলেন তো, আসলে মন মাঝির ভিতরে, এই মন আর মাঝির ভিতরে কোন পদটার প্রাধান্য পাইছে? এই এই শব্দটা পড়ার পরে কোন পদের প্রাধান্য পাইছে বলে আপনাদের মনে হয়? ভাই মাঝি। মাঝি ভাই। মাঝি, রাইট। মাঝি কোন পদ? এখানে আমার পরপদ। তাহলে এইটা যে সমাসের উদাহরণ, সেই সমাসটা আসলে পরপদ প্রধান একটা সমাস, পূর্বপদ প্রধান একটা সমাস না। আবার কুলের সমীপে, এইখানে উপকূলের মধ্যে কুল হচ্ছে কি পাইছে, এখানে প্রাধান্য পাইছে। তাহলে এইটা যে সমাস, সেই সমাসটা হচ্ছে পূর্বপদ প্রধান একটা সমাস। আবার এইটা আমরা কি পাইলাম, এটা হচ্ছে পরপদ প্রধান একটা সমাস পাইলাম। আর এইখানে আমরা কি পাইলাম, এটা হচ্ছে উভয় পদ প্রধান একটা সমাস পাইলাম। আমরা আরেকটা লিখি, সেটা হচ্ছে কি বলা যায়, আশিতে 20 জার। 80-20, 80-তে 20 জার, 80-20। 80-20 দেখে কি মনে হইতেছে যে কোন পদ প্রধান? 80 মানে হচ্ছে দাঁত, হ্যাঁ, কোনো পদই না। 80 মানে দাঁত, 20 তো 20 আমরা বুঝতেই পারতেছি। 80-তে 20 জার, এখানে 80-20 একটা হচ্ছে এটার সমস্ত পদ। এখন এই সমস্ত পদে 80-20 শব্দের অর্থ কি? 80, হ্যাঁ, রাসেল ভাইপার আপনাদের প্রিয়। আচ্ছা, তো এই যে 80-20 হচ্ছে, তাহলে আমরা কি বুঝলাম, এটা হচ্ছে, এটা দিয়ে সাপ বোঝায়। এখন এটার দিয়ে যে সাপ বুঝাইতেছে, এই সেই ড্যাশ বাক্যের ভিতরে কি কোথাও সাপের কথা উল্লেখ আছে? নাই তো। তার মানে এখানে, বা এই যে এটা দিয়ে আমরা বুঝলাম যে এটা হচ্ছে সর্প, তো এখানে 80 যে দাঁত সেটারও কথা নাই। 20 যেটা, সেটা হচ্ছে এটার ভিতরে বুঝায় নাই, নতুন একটা কোনো কিছুতে বুঝাইছে। তার মানে এখানে আসলে কোন পদের অর্থই কি প্রাধান্য পায় নাই, কোন পদের অর্থ এখানে প্রাধান্য পায়নি। আমরা এখানে কি দেখতে পারলাম, এখানে আছে উভয় পদ প্রধান, এক জায়গায় আছে কোনো পদ প্রধান নয়, একটা আছে পূর্বপদ প্রধান, একটা আছে পরপদ প্রধান। এই যে বিভিন্ন ভাবে পদের মানে প্রাধান্য দিক থেকে বিভক্ত করা হইতেছে, এইভাবে হচ্ছে আমরা সমাসের বিভাজনটা দেখব। এখন আমার একটু এক এক করে বলেন তো, এই যে জায়পতি, দম্পতি, এটা হচ্ছে কোন সমাস? দ্বন্দ্ব সমাস। কুলের সমীপে, উপকূলে, এটা কোন সমাস? অব্যয়ীভাব। মনরূপ মাঝি, মনোমাঝি, এটা কোন সমাস? রূপক কর্মধারয়। আচ্ছা, রূপক কর্মধারায় বা কর্মধারায়। আর এইটা কোন সমাস, কোন পদের অর্থ প্রাধান্য পায় নাই? বহুব্রীহি। বহুব্রীহি। আচ্ছা, আমরা বিভিন্ন সময় এগুলো পড়াশোনা করে আসছি, আমাদের পারারই কথা, না পারলেও হচ্ছে কোনো সমস্যা নেই, ক্ষতি নাই আর কি। এখানে আমরা চারটা দেখতে পাইলাম, দ্বন্দ্ব, অব্যয়ভাব, কর্মধারয়, আর হচ্ছে বহুব্রীহি। তাহলে এখানে কি কি আমরা দেখতে পাই নাই? একটা পাই নাই হচ্ছে দ্বিগু, আর একটা পাই নাই হচ্ছে তৎপুরুষ। আমরা দ্বিগুর আর তৎপুরুষের দুইটা উদাহরণ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কোন পদ প্রধান একটা সমাস। কেউ একটা দ্বিগু সমাসের উদাহরণ বলেন তো।
ত্রিকাল আবার একটু বলেন, একজন করে ত্রিকাল বলেন। ত্রিকাল ত্রিকাল, ত্রিকাল, ত্রিফলা, ওকে, ত্রিফলা। আচ্ছা, এটা দিয়ে কি বোঝায়? যে তিন কালের সমাহার, তিন কালের সমাহার। ভাইয়া আমি জি, নিচের স্ক্রিনটা তো দেখতে পাচ্ছি না, উপরের স্ক্রিনটা শুধু দেখা যাবে, নিচের স্লাইডটা। আচ্ছা, নিচের আমি তো লিখতেছি, সমস্যা নেই, মানে এই যে এর নিচে দেখতে পাচ্ছেন না? মানে উপরের স্লাইডটা দেখা যাচ্ছে, নিচেরটা যে লিখতেছেন ওইটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি যেখানে লিখতেছি আপনারা কি দেখতে পাচ্ছেন? দাদা, কালার চেঞ্জ করি। এই অংশ কি দেখা যাচ্ছে? জি আমরা জি দেখতে দেখা পাচ্ছি যাচ্ছে। ভাইয়া। ভিক্টর আচ্ছা, নিচে দেখা যাচ্ছে না। বুঝতে পারছি। এই যে এরকম থাক। যাই হোক, তো তাহলে এখানে আমরা একটা কি দ্বিগুর একটা উদাহরণ দেখলাম, যে তিন কালের সমাহার ত্রিকাল। আচ্ছা, এইটা দেখে কি মনে হইতেছে যে এটা কোন পদ প্রধান? আচ্ছা, আর তার আগে বলেন, এখানে তিন কালের সমাহারের মধ্যে পূর্বপদ কোনটা আর পরপদ কোনটা? এই যে তিন কালের সমাহার, এর মধ্যে পূর্বপদ কোনটা আর পরপদ কোনটা? কাল হচ্ছে পরপদ। এখন ত্রিকাল দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায়? বা না বুঝেই বলেন আমাকে, যে তিন কালের সমাহার এখানে কোন পদের প্রাধান্য আছে বলে মনে হচ্ছে? এইটা দিয়ে সময় বোঝাচ্ছে। হ্যাঁ, সময় বোঝাচ্ছে। তার মানে সময় এখানে কই আছে? কালের ভিতরে আছে। তার মানে এটা হচ্ছে পরপদ প্রধান। তাহলে পরপদ প্রধান, এর আগে আমরা একটা পাইছিলাম, এই যে পরপদ প্রধান কর্মধারয় সমাস, আর একটা পাইলাম দ্বিগু সমাস। এই দুইটাই হচ্ছে পরপদ প্রধান। কেউ কি এটা তৎপুরুষ সমাসের উদাহরণ বলবেন আমাকে? তৎপুরুষ সমাস হচ্ছে ছোটবেলায় পড়া সব থেকে শান্তির সমাস, যে সুন্দর করে ব্যাস বাক্যে একটা কি বলে বিভক্তি বসায় দিতাম, আর ওই অনুসারে হচ্ছে হয়ে যাইতো। কি সুখের একটা সমাস ছিল। ধরেন দুঃখকে প্রাপ্ত, তেলে দুঃখ প্রাপ্ত। হ্যাঁ, বলেন বলেন ভাই। তেলে ভাজা, তেলে ভাজা, তেলে ভাজা তো মানে কি বলে, মামার অনেক। বাড়ি। হ্যাঁ, মামার বাড়ি, মামা রাজার বাড়ি। ছেলে, ষষ্ঠী তৎপুরুষ। তেলে ভাজাটা, হ্যাঁ, তেলে ভাজাটা নিয়ে অনেক কথা আছে। হ্যাঁ, এটা নিয়ে আমরা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাসের একদম শেষ যে 15-20 মিনিট, তখন হ্যাঁ, আমাদের অনেক আলাপ আলোচনা করতে ভ্রাতুষ্পুত্র। হবে তেলে ভাজা নিয়ে। আপনি ওই সময় আবার মনে করবেন। হ্যাঁ, ভ্রাতুষ্পুত্র, মামার বাড়ি, ষষ্ঠী তৎপুরুষ। এখন এখানে আমাকে, আচ্ছা, ধরেন মামার বাড়িটা লিখি। মামার বাড়ি, যেটা দিয়ে বুঝাইতে সুবিধা হবে সেটা লিখি। কি হইল আবার কি? আচ্ছা, ধরেন মামার বাড়ি, মামার বাড়ি হচ্ছে আমার কি বলে সমসমান পদ, আর এরপরে হচ্ছে এটার সমস্ত পদ হচ্ছে মামা বাড়ি। এখন এই যে মামার বাড়ি আর মামা বাড়ি, এখানে কোন পদ প্রাধান্য পাইছে বলে মনে হচ্ছে? ইম্পর্টেন্স কে পাইছে? মামা পাইছে ইম্পর্টেন্স, নাকি বাড়ি পাইছে ইম্পর্টেন্স এই মামা বাড়ির ভিতরে? বাড়ি, বাড়ি। তার মানে এটাও আমরা কি পাইলাম? পরপদ প্রধান একটা সমাস পাইলাম। ঠিক আছে, তাহলে বাড়ি পাইছে, তার মানে আমার পরপদ, এটা হচ্ছে পরপদ, যেটা সেটা হচ্ছে প্রাধান্য পাইছে। এবং এটা কোন সমাস? এটা হচ্ছে তৎপুরুষ সমাস। এখন আমাকে একটা জিনিস এই আলোচনার পরে আপনারা বলেন, সেটা হচ্ছে ধরেন একটা সমাস আসলো, আহ যেভাবেই আসুক, সমস্ত পদ দিয়ে আসুক, সমস্ত পদ দিয়ে আসুক আর ব্যাস বাক্য দিয়ে আসুক। ধরেন এইভাবে আসছে যে মামার বাড়ি, মামা বাড়ি, এটা কোন সমাস? আপনার এটা তো সহজ একেবারে, দেখেই বুঝা যাইতেছে। এখন আমরা যেভাবে হচ্ছে সারা জীবন সমাস মনে রাখার চেষ্টা করছি, সেটা হচ্ছে দ্বন্দ্ব দ্বিগু আমরা এমনিই পারি, দ্বিগু পারি যে সমাহার দিয়ে মিললে, দ্বন্দ্বটাও ভালো পারি, বহুব্রীহিটা একটু কম পারি, তৎপুরুষটা ভালো পারি। পারি না কর্মধারয়, তারপরে অব্যয় ভাবের আসে ব্যাস বাক্য। হ্যাঁ, মিলতেছে কিনা আপনাদের মানে পূর্বের স্মৃতির সাথে?
ধরেন কিভাবে আসবে প্রশ্নটা, যে একটা জিনিস দিয়ে বললো নিচের এইটা কোন সমাসের উদাহরণ, এইটাই তো পরীক্ষায় আসবে। এখন যখন বলবে যে কোন সমাসের উদাহরণ, তখন আপনি আপনার মাথায় চিন্তা করলেন যে এটা কি পূর্বপদ প্রধান নাকি এটা পরপদ প্রধান। যদি পরপদ প্রধান হয় তাহলে আমরা তিনটা সমাস এখন পর্যন্ত পাইছি। বলেন তো পরপদ প্রধান সমাসগুলা কি কি পাইছি? দ্বিগু কর্মধারয় তৎপুরুষ। দ্বিগু পাইছি, কর্মধারয় পাইছি, আর পাইছি তৎপুরুষ। আর পূর্বপদ প্রধান শুধু একটাই পাইছি, সেটাকে আচ্ছা মনে না থাকলে উভয়পদ প্রধান আমরা একটা পাইছি। আচ্ছা, অব্যয়ীভাব। উভয়পদ প্রধান একটাই পাইছি দ্বন্দ্ব, আর কোন পদ প্রধান একটাও পাই নাই বহুব্রীহি। তাহলে যখন পরীক্ষা আসলো যে নিচের এইটা কোন সমাসের উদাহরণ, আপনার যদি এইভাবে আলাদা করতে পারেন যে আচ্ছা এটা কি পূর্বপদ প্রধান দেখতেছি নাকি পরপদ প্রধান দেখতেছি, এটা দিয়ে যদি চিন্তা করেন খুব দ্রুত ওটার হচ্ছে অ্যান্সার পাওয়া যায়। এইটা হচ্ছে একটা সিস্টেম। আমরা এখন হচ্ছে কোনো সমাসের ইন্ডিভিজুয়ালি ভিতরে প্রবেশ করি নাই তার আগ পর্যন্ত, যে আচ্ছা আমার এইটা যদি আসে আমি জাস্ট চিন্তা করব যে এইটা কোন পদ প্রধান। ধরেন এইটাই আসলো যে রান্নার জন্য ঘর, রান্নাঘর, তাহলে রান্নাঘর তো বেসিক্যালি একটা ঘর, তার মানে এটা ঘরের কথাই বলতেছে, এবং তাহলে এটা পরপদ প্রধান একটা সমাস। এখন আপনার অপশনের ভিতরে দেখলেন যে পরপদ প্রধানের দুইটা আছে, আর পূর্বপদ অন্য পদ দিয়ে এরকম আর দুইটা আছে, আপনি অলরেডি বুঝছেন যে এটা পরপদ প্রধান একটা সমাস। এবং পরপদ প্রধান যদি হয় তাহলে অব্যয়ীভাব সমাস হওয়ার কোনো চান্স নাই। পরীক্ষার হলো অব্যয়ীভাব নিয়ে খুব মানে প্যাচে পড়তে হয়। তো আমি যেটা করতাম যে পূর্বপদ প্রধান কিনা এটা বোঝার একটু চেষ্টা করতাম। হ্যাঁ, যে আচ্ছা এটা কোন পদ প্রধান এইভাবে দিয়ে একটু চিন্তা করি, তাহলে হচ্ছে ঝামেলাটা কম হইতো। যাই হোক, তো এইভাবে হচ্ছে দাগানোর একটা উপায় আর কি। আচ্ছা, আমরা পুরো আলোচনা করার পরে কোন সমাজ থেকে কি ধরনের প্রশ্ন আসবে সেটা আলাদা করে বলবো। হ্যাঁ, ইন জেনারেল হচ্ছে জেনারেলাইজ করার কথা মানে সুযোগ নাই। ধরেন যখন অব্যয়ীভাব সমাস আসবে, ধরেন আমার ইচ্ছে হয়েছে, খায়েশ হয়েছে যে আমি অব্যয়ীভাব সমাস থেকে আপনাদের এমসিকিউতে একটা প্রশ্ন দিব। সেই ক্ষেত্রে কি প্রশ্ন দিব বলেন তো? উদাহরণ দিয়ে বলবো না এটা কোন সমস্যার উদাহরণ, কারণ অব্যয়ীভাব সমাসের উদাহরণ দিয়ে যদি বলি এটা সবাই এক চান্সে দাগাইতে পারবে। আবার দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ দিয়ে যদি বলি এটা কোন সমস্যার উদাহরণ, তাহলেও না দাগাইতে পারার কোনো চান্স নাই, নাকি চান্স আছে? দ্বন্দ্ব সমাস, অবৈভব সমাস, এগুলো কি না দাগাইতে পারার কোনো চান্স আছে? কারণ এগুলো দেখলেই বোঝা যায়। পরীক্ষায় আইছে দম্পতি, এটা কে দাগাইতে পারবে না? পরীক্ষায় আইছে বাবা মা, তারপরে অহিনকুল, এটা কে দাগাইতে পারবে না? সবাই দাগাইতে পারবে। পরীক্ষা রূপসহ, রূপকুল, এটা সবাই দাগাইতে পারবে। তাহলে অব্যয়ভাব থেকে আমার যদি একটা প্রশ্ন দেওয়ার ইচ্ছা হয়, আমি কি প্রশ্ন দিব? আমি ওইটার ব্যাস বাক্য জিজ্ঞাসা করব, যে তোমাকে আমি একটা অব্যয়ভাব সমাস দিয়ে রাখছি, এটা ব্যাস বাক্যটা লেখো। তাহলে অবৈভব সমাস থেকে যখন প্রশ্ন আসবে তখন ব্যাস বাক্যটা মেনলি জিজ্ঞেস করবে। এরকম কোন সমাসের ক্ষেত্রে কি প্রশ্ন করবে মানে প্রশ্নকর্তা, যাতে আপনি একটু চাপে পড়েন, হ্যাঁ সেইটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট। ধরেন কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস থেকে কখনো মানে ডিরেক্ট জিজ্ঞেস করতে পারে না, যেরকম না যেটা ব্যাস বাক্য লেখো, চান্স কম। কর্মধারয় সমাস থেকে সবসময় যে টাইপের প্রশ্ন করা হয়, অপশন হচ্ছে উপমান, উপমিত, রূপক, মধ্য পদলোপী, চারটার নামই দেয়া থাকে, জিজ্ঞেস করে যে এটা কোন ধরনের কর্মধারায়। দেখবেন আপনারা প্রশ্ন সলভ করতে গেলে, তার মানে কর্মধারয় সমাসের ভিতরে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এর যে প্রকারভেদটা আছে, সেই প্রকারভেদ গুলার মধ্যে পার্থক্যটা বোঝাটা ইম্পর্টেন্ট এইখানে কর্মধারয় সমাসের ভিতরে, যে উপমান আর উপমিতর ভিতরে পার্থক্য কি। একইভাবে যখন আমরা বহুব্রীহি সমাস পড়ব, তখন ধরেন আসবে যে কি বলে সমাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, কোনটা কোন বহুব্রীহি এইটা বোঝাটা ইম্পর্টেন্ট। তার মানে কোন সমাসে কি ধরনের প্রশ্ন হয়, এটা সমাসের প্রকারভেদ অনুসারে প্রশ্নের সিস্টেমটাও চেঞ্জ হয়। অবৈভব সমাসের প্রকারভেদ নাই, দ্বন্দ্ব নাই, দ্বিগুণ নাই, এবং ওই জায়গাগুলা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, যেরকম ধরেন আমার খুব ইচ্ছা হয়েছে আপনাকে দ্বিগু সমাস থেকে একটা প্রশ্ন করব। এখন দ্বিগু সমাসটা আপনারা খুব ভালো পারেন, তেমাথা, ত্রিফলা, যা দিব পারবেন, তখন এর সাথে আমার একটা প্যাচ লাগানো দরকার। কি দিয়ে প্যাচ লাগাইতে হবে? এর সাথে একটা সংখ্যাবাচক বহুব্রীহি দিয়ে দিতে হবে, হ্যাঁ, যাতে আপনাদের প্যাচটা লাগে। তার মানে যদি দ্বিগু সমাস থেকে মানে আমি চাইতেছি এমন একটা প্রশ্ন সেট করতে যে প্রশ্নের উত্তর হবে দ্বিগু, তাহলে প্রশ্নটা যদি আমার কঠিন করতে হয় তাহলে ওর সাথে আর কি নিয়ে আসতে হবে? সংখ্যাবাচক বহুব্রীহি নিয়ে আসতে হবে। আপনারা কি বুঝতে পারছেন এইটুকু আলোচনার ভিতরে যে প্রশ্নকর্তা হচ্ছে কি চিন্তা করে প্রশ্নটা সেট করে? জি ভাইয়া। এখন এইখানে জেনারেলাইজ ওয়েতে পড়ার কোনো সুযোগ নাই।
যে হ্যাঁ এইটা হচ্ছে ব্যাস বাক্য, এইটা হচ্ছে তার সমস্ত পদ, এইটা হচ্ছে অমুক সমাস, এইভাবে বোঝার মানে এরকম সব 6টা প্রকারভেদ এইভাবে পড়ার আসলে এটা মানে সিস্টেম না, বা পড়লেও সেটা হচ্ছে খুব একটা বেশি হচ্ছে ফলপ্রসূ হবে না। তা আমরা হচ্ছে এইভাবে দেখতে 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 আগাবো যে আমরা এটা কোন সমাস, সেটা থেকে কিভাবে আসতে পারে। আচ্ছা, আমরা প্রথমে আসলাম হচ্ছে দ্বন্দ্ব সমাসের মধ্যে। আপনারা অলরেডি জেনে ফেলছেন যে এটা একটা উভয় পদ প্রধান একটা সমাস। এই জিনিসটা মাথায় মানে গেঁথে ফেলানোটা খুব ইম্পর্টেন্ট, যে এটা কি উভয় পদ প্রধান নাকি পূর্বপদ প্রধান নাকি কোনো পদ প্রধান না। হ্যাঁ, আপনারা একটু রিকল করলেই দেখবেন যে উভয় পদ আর কোনো পদ প্রধান এটা ভালো পারি। পূর্বপদ প্রধান হচ্ছে একটাই শুধু, বুঝে ফেললাম, তাহলে বাকি তিনটা হচ্ছে পদ প্রধান। এরকম দু একবার মাথার ভিতরে একটু নাড়াচাড়া করলে এটা আপনার মাথায় গেঁথে যাবে। এটা খুব একটা কঠিন কিছু না, বাট ইম্পর্টেন্ট। এখন দ্বন্দ্ব সমাস থেকে যদি প্রশ্ন আসে তাহলে কি ধরনের প্রশ্ন আসবে? এই চা বিস্কুট বাপ মা জিন পরি কলকারখানা এগুলো আসলে তো আমরা সবাই পারবো, দেখেই বুঝতেছি এটা দ্বন্দ্ব সমাস। তাহলে এখান থেকে একটু আলাদাভাবে ঝামেলায় ফেলানোর জন্য কি করবে, এই টাইপের দিবে যে মিলনার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, প্রায় সমার্থক দ্বন্দ্ব। এই যে কি টাইপের একটা মানে বিরক্তিকর জিনিস আর কি, সমার্থক আর প্রায় সমার্থক এরকম। এইটা রেফারেন্সটা কি? এটা রেফারেন্স হচ্ছে পুরনো যে বাংলা ব্যাকরণ বই আছে, পুরাতন বাংলা ব্যাকরণ যেটা, ওইখান থেকে এই অংশটা নেওয়া হয়েছে। এটা নতুন বাংলা ব্যাকরণ বইতে এইভাবে এই জিনিসগুলা সেট করা নাই, জাস্ট কয়েকটা উদাহরণ দিয়ে দেয়া আছে। তো যদি পরীক্ষকের ইচ্ছা হয় যে আপনাকে কি বলে দ্বন্দ্ব সমাস থেকে প্রশ্ন করবে সে, তাহলে সে ওই পুরানো বই থেকেই হচ্ছে এই ধরনের প্রশ্নের ভিতরে যাবে, যে একটা বিরোধার্থক দ্বন্দ্ব, বিরোধার্থকটা আসবে না এবং পড়লেই বুঝবেন। ধরেন বিপরীতার্থক, আয় ব্যয়, একটা আর একটা হচ্ছে বিপরীত, কিন্তু কারোর সাথে আয়ের সাথে ব্যয়ের কোনো শত্রুতা নাই, কিন্তু অহিনকুলের মধ্যে শত্রুতা আছে। স্বর্গ নরক এক জিনিসটা পুরাপুরি কি বলে কন্ট্রোভার্সিয়াল, দা কুমড়ার সাথে হচ্ছে কন্ট্রোভার্সিয়াল সম্পর্ক, এইটা হচ্ছে বিরোধাত্মক। এইভাবে বোঝা জাস্ট কোনটা কোন প্রকারের সমাস, সেইটা হচ্ছে আমাদের একটু বুঝে দ্বন্দ্ব সমাসটা পড়তে হবে। এইখানে তিনটা জিনিস দ্বন্দ্বের মধ্যে আলাদা করে ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি কি? একটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব। একটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব, যেটা হচ্ছে বেশ সহজ। আর একটা আছে, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। তো অলুক দ্বন্দ্বটা পড়ার সময় আসলে ওই যে তেলে ভাজার কথা একজন বললেন, অলুক দ্বন্দ্ব পড়লে হচ্ছে অলুক তৎপুরুষ পড়তে হয়, অলুক বহুব্রীহি পড়তে হয়, তিনটা আলাদা আলাদা একসাথে পড়তে হয়। তো এটা আমরা হচ্ছে এখন দেখবো না, এটা আমরা একসাথে দেখে ফেলবো। বহুপদী দ্বন্দ্ব যেটা, সেটা খুবই সহজ যদি তিনটা পদ একসাথে থাকে। নর্মালি আমরা কি দেখতেছি, হাট বাজার হাটও বাজার, দুইটা করে পদ একসাথে। যখন তিনটা পদ একসাথে থাকবে, ধরেন তেল নুন লাকড়ি, তেল নুন লকড়ি এরকম। বা আপনি বললেন যে নাক কান গলা, হ্যাঁ, বা হচ্ছে বললেন সাহেব বিবি ও গোলাম, সাহেব বিবি গোলাম, মানে দুইয়ের একাধিক অধিক পদ থাকবে, সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। আমরা বুঝলাম যে এটাও মোটামুটি হচ্ছে একটা মানে কি বলে আহ সহজ জিনিস। যে জিনিসটা একটু ঝামেলা সেটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। ধরেন আপনাকে বলা হইলো যে দম্পতি, আপনি এটার ব্যাস বাক্য লেখেন। এটা ব্যাস বাক্য আপনারা জানেন, জায়া ও পতি। এই যে জায়া ও পতি ব্যাস বাক্য লিখলাম, এই সমস্ত পদের সাথে সমস্যমান পদের কি কোনো সম্পর্ক দেখা যাইতেছে? আবার ধরেন লিখলাম যে তুমি ও সে, তুমি ও সে, কি হইলো এটা? তোমরা। এই তোমরার মাঝখানে কি তুমি আছে না সে আছে? কেউ নাই। কিন্তু কিন্তু কি হয়েছে, এই জিনিসটার ব্যাস বাক্য হচ্ছে এটা। তার মানে যেটা সমস্ত পদের ভিতরে সমসমান যে পদগুলো আছে, সেই সমসমান পদগুলার কোনো অস্তিত্ব যদি না থাকে, তখন সেইটা যে দ্বন্দ্ব সেটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। কিছু কি বোঝানো গেল, মানে বুঝতে পারলেন? একশেষ দ্বন্দ্বটা কি? আমাদের যে সমস্ত পদ থাকবে, যেরকম ধরেন দম্পতি, দম্পতির ভিতর যায় আর পতির কোনোটার কোনো নামগন্ধ আছে এই ওয়ার্ডটার ভিতরে? তোমরার ভিতরে হচ্ছে তুমি, সে, এগুলোর কোনো কিছুর নাই, কিন্তু এই দুইটা পদেরই হচ্ছে এর ভিতরে প্রাধান্য আছে। এইটা হচ্ছে আমার একশেষ দ্বন্দ্ব। তার মানে একশেষ দ্বন্দ্বের ভিতরে হচ্ছে সমসমান যে পদগুলো আছে, সেই সমসমান পদগুলার কোনো অস্তিত্ব থাকবে না। কিছু বুঝছেন কিনা বলেন? একশেষ দ্বন্দ্ব আসলে কি পারা যাবে? জি ভাই।
আচ্ছা, আমরা এরপরে পরেরটাতে যাই। আমরা কিন্তু হচ্ছে অলুক দ্বন্দ্ব পড়ি নাই, হ্যাঁ, ওই তিনটা আমরা একসাথে পড়বো। আচ্ছা, একশেষ দ্বন্দ্ব এখানে লেখা ছিল। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে কি নেক্সট একদম খুব সহজ জিনিস, সেটা হচ্ছে দ্বিগু সমাস। আচ্ছা, দ্বিগু সমাসের ভিতরে কি হয়েছে দেখেন, প্রথম শব্দটি হচ্ছে সংখ্যা, এবং এটা অবশ্যই পরপর প্রধান, আমরা অলরেডি জানে ফেলছি। এবং এই জিনিসটা আসলে কি করে, এটা হচ্ছে মিল ঘটায়, হ্যাঁ। মানে সমাহার শব্দের অর্থ মান হচ্ছে সমষ্টি, যোগফল, ঠিক আছে, এটা মানে হচ্ছে সমষ্টি। এখন এই যে সমষ্টিটা হবে বা মিলনটা হবে, সেটা কিসের হবে, সেটা একটা সংখ্যাবাচক শব্দের হবে। দেখেন এখানে যাই আছে, ত্রিফলা, চৌরাস্তা, পঞ্চবোধ, সপ্তাহ, সপ্ত অহের সমাহার, এইভাবে মানে 7টা দিন বুঝাইতেছে এরকম। এইগুলো হচ্ছে আমার দ্বিগু সমাস। এখন আমি আপনাদের পড়ানোর সময় কি বললাম, যে এইটার সাথে প্যাচ লাগবে হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহির। হ্যাঁ, এখন আমাকে কেউ কি সংখ্যাবাচক বহুব্রীহির কোনো উদাহরণ বলতে পারবে? ভাইয়া চৌচালা। চৌচালা, ওকে। আচ্ছা, চৌচালা রে আমি যদি বলি যে 4টা চালের সমাহার, তাহলে কি সমস্যা? বা এইটা চৌ আছে, চৌচালা 4টা চালের সমাহার বললেও শুনতে খারাপ একটা লাগতেছে না, তাহলে এটা আমি দ্বিগু বলতে পারবো না কেন? বা না বলতে পারলেও আমরা হচ্ছে মানে পরীক্ষার হলে এটারে বুঝবো কিভাবে যে এটা আসলে দ্বিগু আর এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি? সমষ্টি বা সমাহার বুঝায় নাই এরকম। এটারে তো ধরেন আমি ভুল থিঙ্কিং করতেছি আর কি। হ্যাঁ, যে চৌচালা 4 চালের সমাহার আর এরা তো দ্বিগু। এটা মানে খুব বোঝার একদম খুব সহজ একটা যেটা উপায় আছে, তার আগে আমরা হচ্ছে বই বই ভাষাটা হচ্ছে একটু কি বলে চিন্তা করি। হ্যাঁ, দেখেন বহুব্রীহি সমাসের ক্ষেত্রে নর্মালি আপনারা যে জিনিসটা পাবেন, সেই জিনিসটা হচ্ছে একটা বিশেষণ পদ হয়। যেটা পাবেন সেটা হচ্ছে একটা বিশেষণ পদ হয়। আর এই যে সংখ্যা কি বলে দ্বিগু সমাসের ক্ষেত্রে আমরা একটা দেখি কি হয়। ধরেন এখানে কি আছে, সপ্ত অহের সমাহার। এই যে সপ্ত যে শব্দটা, সপ্তর পরে কি আছে, এটা অহ আছে। এই অহটা কি ধরনের শব্দ বলেন, কি ধরনের পদ আসলে এটা? ভাইয়া বিশেষ্য। বিশেষ্য। এবং এইটা কি, এটা হচ্ছে একটা সংখ্যাবাচক শব্দ। এই সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের একটা সমাস হয়েছে। হ্যাঁ, হওয়ার পরে আপনি নতুন একটা জিনিস পাবেন, সেইটা হচ্ছে আমার দ্বিগু সমাস। হ্যাঁ, এইটা একটা ভালো জিনিস যে বহুব্রীহি সমাসের হচ্ছে অন্য অর্থ বুঝাবে, এবং চৌচালা দিয়ে একটা ঘর বোঝায়, যেটা হচ্ছে এই শব্দের ভিতরে নাই। সেটা একটা বোঝার সিস্টেম। এবং সপ্তাহ দিয়ে যে 7 দিনের সমষ্টি বুঝাইতেছে, ভিন্ন কিছু বুঝাইতেছে না, এই জন্য এটা হচ্ছে আমার দ্বিগু সমাস। এটা সব থেকে সহজ উপায়। এটা সহজ উপায় এবং কার্যকর উপায়। আমি আর একটা জিনিস যেটা দিয়ে সহজভাবে চিন্তা করতাম, কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদের মাথায় ওই সময় পরীক্ষার হলে মানে এটা নিয়ে আমরা খুবই রং থিঙ্কিং করি। ধরেন আহ তেপায়া, হ্যাঁ, তারপরে ধরেন উম, সেতার। সেতার হচ্ছে কি, সেতার হচ্ছে সে তার, সে মানে হচ্ছে 3, বা সে তার যার, এইভাবে বলা যায়। তার তো আপনারা বলেন মানে সে তার মানে সে তার যে যন্ত্রের, এরকম বুঝাইছে আর কি ব্যাস বাক্যটা। এখন একটা সেতারে হচ্ছে 3টা তার আছে। এই 3টা তার যদি এরকম না থাইকা এইভাবে থাকে, তাহলে কি এই সেতারটা কি কার্যকর থাকবে নাকি কার্যকর থাকবে না? মানে এটা কি বাজাইলে কাজ হবে তখন? না ভাই। চৌরাস্তা বা ধরেন চৌমাথা। এখন চৌরাস্তা কি, চৌরাস্তাটা কি বলেন তো? 4 রাস্তার মিলন, সমাহার। বা 4 রাস্তার সমাহার। এখন 4টা রাস্তা যদি একটা পয়েন্টে এসে মেলে, তাহলে কি কোনো সমস্যা আছে সেতারের মতো? আচ্ছা, স্ক্রিনটা একটু চলে গেছে, এটা আমি আবার দেখতেছি কি হলো। আপনারা তো কথা শুনতে পাচ্ছেন বোধহয়। আমাকে একটু বলেন, যদি আহ 4 রাস্তার সমাহার যেটা, সেটা যদি একটা পয়েন্টে মেলে, তাহলে কি কোনো সমস্যা আছে?
আচ্ছা, না বুঝতে ভাইয়া। পারছেন কিনা কোনো সমস্যা নাই। যে জায়গায় ধরেন যে জায়গায় ট্রাফিক পুলিশ দাঁড়ানো থাকে এবং চারদিকে চারটা রাস্তা চলে গেছে, তাহলে ওইখানে যদি চারটা জিনিস একটা সিঙ্গেল পয়েন্টে মেলে তাহলে হচ্ছে আমার কোনো সমস্যা নাই। কিন্তু যদি আহ কি বলে সেতার হয়, সেতারের ক্ষেত্রে হচ্ছে আমার সমস্যা আছে। তো আমি হচ্ছে এইভাবে মনে রাখার চেষ্টা করতাম যে যদি ওই তিনটা জিনিস একটা সিঙ্গেল পয়েন্টে মেলে তাহলে হচ্ছে আমার কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে হচ্ছে ওই জিনিসটা যদি মেলে এবং মিললে যদি সমস্যা থাকে তাহলে ওই জিনিসটা তখন কি হবে, দ্বিগু সমাস হবে। আর যদি মেলার পরে কোনো সমস্যা না থাকে, হ্যাঁ, আচ্ছা দেখেন তো এবার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। এই ভাই কি লিখছেন? সমস্যা থাকলে, সমস্যা যদি না, সমস্যা যদি থাকে, ধরেন যদি সমস্যা থাকে তখন সেটা দ্বিগু হয়ে যাবে। কি বললাম, ঠিক বললাম নাকি? সমস্যা না থাকলে সেটা হচ্ছে দ্বিগু হবে, যেরকম চৌরাস্তা, এটা হচ্ছে সমস্যা নাই। সমস্যা নাই তখন এটা হবে কি দ্বিগু। এবং সমস্যা যদি থাকে তখন সেটা হয়ে যাবে সংখ্যাবাচক বহুব্রীহি। ঠিক আছে, আমি একদম সহজে হচ্ছে এটা চিন্তা করতাম যে সেতার দিয়ে আর হচ্ছে চৌরাস্তা দিয়ে, এটা দিয়ে মনে রাখেন যে ভাইয়া আমরা সিম্পলি কি এভাবে বলতে পারি যে যখন দ্বিগু সমাস হচ্ছে তখন হ্যাঁ সেটা বলা যায়, কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহির ক্ষেত্রেও তো প্রথমে সংখ্যা শব্দটা থাকতেছে। যেরকম ধরেন 10 গজি, 10 গজ পরিমাণ যার, তো 10 শব্দটা তো প্রথমে আছে। দুইটার ক্ষেত্রেই হচ্ছে এই সমস্যাটা আছে। তো আমরা হচ্ছে ফাইনাল কনক্লুশনে আসি, আমরা দুইটা জিনিস দিয়ে মনে রাখবো। এক হচ্ছে কোন পদ প্রধান এইখানে, এটা কি কোনো পদের অর্থ না দিয়ে অন্য অর্থ দিচ্ছে। যদি সেইটা হয় যে না কোনো পদের অর্থ প্রধান নাই, অন্য কোনো কিছু বুঝাইতেছে, তখন সেটা আমরা সংখ্যাবাচক বহুব্রীহিতে যাব। এবং এইটা মোটামুটি মোস্ট অফ দা কেসে এইভাবেই হচ্ছে আপনারা অ্যান্সারটা করতে পারবেন। আর যদি এমন হয় যে না এটা হচ্ছে আমি কোন পদ প্রধান এটা আমি বুঝতে পারতেছি না, যে হ্যাঁ এটা দিয়ে আসলে 10 গজি দিয়ে যে মেজারিং কোনো টুল বুঝাচ্ছে সেটা আমি বুঝতে পারতেছি না, অন্য কিছু বুঝাইতেছি, তখন চিন্তা করেন যে আচ্ছা সবকিছু যদি একসাথে আমি পয়েন্টে মিল করাই তাহলে কোনো সমস্যা আছে কিনা। এই দুইটা ওয়েতে সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগু সমস্যার পিলির ক্ষেত্রে আমরা হচ্ছে দাগাবো, মানে কনফার্ম হয়ে। এই জায়গাটা কিন্তু খবরদার কেউ মেমোরাইজ করার চেষ্টা করেন না যে আমি বইয়ের ওইখানে হচ্ছে এরকম মুখস্থ করে গেছি 4 হাতিতে পায়া 10 গজি চৌচালা, হ্যাঁ তাহলে কোনো সমস্যা নাই। এইটা যেন হচ্ছে কেউ ওইভাবে কি বলে আহ চিন্তা করেন না। বহুব্রীহি কোন সমাস, বহুব্রীহিতে কোন সমাস প্রধান মনে হয় জিজ্ঞেস করতে চাইছেন, বহুব্রীহিতে কোন পদ প্রধান এটা জিজ্ঞেস করতে চাইছেন মনে হয়। কোনো পদ প্রধান না, বহুব্রীহি হচ্ছে কোনো পদ প্রধান না, অন্য পদের অর্থ প্রকাশ করে। আমরা আবার পুরোনো জায়গায় ফিরে যাই। এই যে আমরা এখানে কি দেখলাম, আমরা দেখছিলাম যে 80-তে 20 যার 80-20, 80-20 মানে সাপ, সাপের ভিতরে দাঁতের কথাও নাই, বিষের কথাও নাই, কিন্তু 80-20 দিয়ে একটা নতুন একটা শব্দ বুঝাচ্ছে। তার মানে এখানে কোনো পদের অর্থই প্রাধান্য পায় না। এইটা কি, এটা বহুব্রীহি সমাস। ঠিক আছে, তার মানে সংখ্যাবাচক বহুব্রীহি তো বহুব্রীহির বাইরে নয়। তার মানে এখানে কি, এখানে হচ্ছে আমার কোনো পদের অর্থই প্রাধান্য পাবে না, নতুন একটা অর্থ প্রকাশ পাবে। এটাই হচ্ছে আমার দ্বিগুর সাথে সংখ্যাবাচক বহুব্রীহির পার্থক্য। এবং আরো মানে সহজ ভাষায় মিলায় দেখবেন যে হ্যাঁ যেটা যে সংখ্যাবাচক বলতেছে সেটা যদি একটা সিঙ্গেল পয়েন্টে আসে, এই পয়েন্টে আসলে কোনো সমস্যা আছে কিনা। সেতারের এই পয়েন্টে আসলে সমস্যা আছে, কিন্তু চৌরাস্তার বা চৌমাথার এই পয়েন্টে আসলে কোনো সমস্যা নাই। ধরেন তেপায়া, তেপায়া মানে কি, তেপায়া দিয়ে কিন্তু মানে টুল টাইপের বোঝায় কি, যে 3টা পা আছে এরকম বোঝায়। হ্যাঁ এটাও একটা আহ দ্বিগু সমাস দিয়ে সবসময় দ্বিগু সমাসটা আপনার বিশেষ্য বলা যায়। যেরকম ধরেন আপনি বললেন যে তে মাথা বা ত্রিকাল, এটা হচ্ছে বিশেষণ কি না সেটা বুঝবেন সহজভাবে এরপরে আরেকটা শব্দ বসাইলে। ধরেন পাশাপাশি দুইটা শব্দ বসাইছেন,
প্রথমটা সবসময় অ্যাডজেক্টিভ হয়, পরেরটা সবসময় নাউন হয়, সহজ হিসেবে বোঝার জন্য। এখন আপনি হচ্ছে একটা সংখ্যাবাচক আহ কি বলে আহ, বসান। ধরেন আপনি বললেন যে চৌচালা। চৌচালা মানে আসলে ঘর বোঝায়। আচ্ছা, আমরা এইদিকে এই আলোচনার ভিতরে না যাই, আমাদের আরো প্যাঁচ লেগে যাবে, এখানে প্যাঁচ লাগানো যাবে না। আমরা তাহলে সংক্ষেপে বুঝবো কি দিয়ে, যে কোন পদ প্রধান, এটা হচ্ছে আমাদের নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে এই জিনিসটা মিললে কোনো সমস্যা আছে কিনা। আমাকে একটু এনশিওর করেন যে দ্বিগু আর সংখ্যাবাচক বহুব্রী আসলে আপনারা পারবেন কিনা। আচ্ছা, আর একবার, ওকে। আমি এবার হচ্ছে কতগুলো উদাহরণ দেখি, হ্যাঁ, আপনারা হচ্ছে চিন্তা করে একটু ইয়ে দিন। আচ্ছা, যেগুলো আপনাদের হচ্ছে ইয়ে করি নাই সেগুলো দিই। যেমন ধরেন অষ্টধাতু, বলেন এটা কোন সমাস। এবং এখন আপনারা যে দুইটা জিনিস চিন্তা করবেন, নাম্বার 1, ওই যে যে দুইটা আপনাদের বললাম, যে এইটা কি নতুন কোনো পদ প্রাধান্য পাইছে কিনা, আর এটা এই অষ্টধাতু বলতে যে 8টা ধাতু আছে, এটা একসাথে মিলাইলে কোনো সমস্যা আছে কি নাই। হ্যাঁ, এইভাবে চিন্তা করে বললেন। ধরেন যদি সমস্যা না থাকে, যদি ওইটা মিলাইলে সমস্যা না থাকে, তাহলে আমার কি হবে, দ্বিগু হবে। আর যদি ওইটা মিলানোর পরে সমস্যা থাকে, তাহলে আমার হবে সংখ্যাবাচক বহুব্রীহি। এখন আমাকে বল কোন সমস্যা? ত্রিমোহিনী, এটা কোন সমাস? আচ্ছা, পাপন সাহা ভাই, ত্রিমোহিনী আপনার মনে হয়েছে যে এটা হচ্ছে বহুব্রীহি সমাস, না কোনটা বহুব্রীহি মনে হয়েছে? ত্রিফলা? আচ্ছা, ত্রিমোহিনী মনে হচ্ছে যে এটা হচ্ছে বহুব্রীহি সমাস। এবার ত্রিমোহিনীর ভিতরে আসি। ত্রিমোহিনী মানে কি? আচ্ছা, একটা মানে তিনটা নদী, সেই তিনটা নদীর হচ্ছে মোহনা একটা সিঙ্গেল পয়েন্টে এসে মিশছে, এটাই তো ত্রিমোহনী নাকি? এখন এই তিনটা নদীর মোহনা যে পয়েন্টে এসে মিশছে, এখানে মিশলে কি এখানে কোনো গুণগত মানের সমস্যা হইতেছে? যদি সমস্যা না থাকে তাহলে কি হবে, বহুব্রীহি তো হবে না। পাপন শাহ ভাই, আপনি বলেন বুঝছেন কিনা। ত্রিমোহনী হচ্ছে তিনটা মোহনার সমাহার। এখন ওই তিনটা নদীর মোহনা যদি একটা পয়েন্টে এসে মেলে, সমস্যা থাকতে পারে, আপনি বলতে পারেন যে ভাই সমস্যা আছে আমার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর ত্রিফলা, ত্রিফলা হচ্ছে দ্বিগু সমাস। ত্রিফলা বলতে আসলে হর্তকি, আমলকি, বহেরা আপনারা চিনেন, এই তিনটারে একসাথে মানুষ ভিজায় খায়, এর একটা আলাদা মানে কি বলে, ভালো গুণ আছে। হ্যাঁ, ওইটারে হচ্ছে একসাথে বলে ত্রিফলা, ত্রিফলের সমাহার। আচ্ছা, আমি আশা করি হচ্ছে আপনাদের এই পর্যন্ত হচ্ছে ক্লিয়ার এই দুইটা। আমাদের 3 নম্বর যে আলোচনার বিষয় সেটা হচ্ছে কর্মধারয় সমাস। আমাদের আর মানে আপনাদের কি এরপরে কোনো ক্লাস আছে? না থাকলে আমাদের মোটামুটি আর 10 মিনিটের মতো লাগবে। ত্রিমোহনীর অ্যান্সার দ্বিগু। এখানে যে কয়টা লিখছি সব কয়টাই দ্বিগু লিখছি, কোনো বহুব্রীহি লিখি নাই। দেখেন প্রত্যেকটাই হচ্ছে অষ্টধাতু। কি আপনারা দেখছেন? অষ্টধাতু হচ্ছে 8টা মানে ডিফারেন্ট ধাতু একসাথে হচ্ছে প্যাচ দিয়ে এরকম চুরির মতন বানানো হয় বা লকেটের মতন বানানো হয়, এবং এইটার বলা হয় যে বিভিন্ন কাজে হচ্ছে এটা মানে ইম্পর্টেন্স পায় আর কি। তো ওই 8টা ধাতু তো একসাথে মিক্স আপ করে বিক্রি করে, তার মানে এখানে মিশাইলে একটা সিঙ্গেল পয়েন্ট আনলে কোনো সমস্যা নাই, সুতরাং এটা দ্বিগু। ত্রিমোহনী তো বললাম, ত্রিফলা তো তিনটা একসাথে মিশাই খাবেন, সুতরাং এটা হচ্ছে এই যে সিঙ্গেল পয়েন্টে মিশাইলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, একটা বিন্দুতে আনলে, একটা বিন্দুতে আনলে সমস্যা নাই, তাহলে দ্বিগু। আচ্ছা, সামনে আগাইলাম, হ্যাঁ। এবার আসে হচ্ছে আমাদের কর্মধারয় সমাসের ভিতরে। আচ্ছা, কর্মধারয় সমাসের আগে আমাকে একটু বলেন তো, একটু মনে করে বলার চেষ্টা করেন যে এটা কি পূর্বপদ প্রধান নাকি পরপদ প্রধান নাকি উভয় পদ প্রধান নাকি কোনো পদ প্রধান না। উভয় পদ প্রধান আর কোনো পদ প্রধান না, এটা আমরা মোটামুটি জানি যে উভয় পদ প্রধান হচ্ছে। আচ্ছা ভাই, অ্যান্সার দিয়ে দিছে পরপদ প্রধান।
পরপদ প্রধান। আচ্ছা, এইটা হচ্ছে নাম্বার 1। এখন আমরা এটা ভুলে যাবো, হ্যাঁ, আপাতত আমরা মাথায় মনে রাখবো না। আমাদের এইখানে আলোচনার বিষয় হচ্ছে এই জিনিসটা হচ্ছে আহ এর 4টা প্রকারভেদ আছে, প্রকারভেদ গুলার পার্থক্য কি সেইটা আমাদের ভালো করে পড়তে হবে, যে জায়গাটা থেকে প্রশ্নটা আসে। আচ্ছা, এখানে কি কি আছে দেখেন। ওরে বাবা, এখানে তো অনেক কঠিন জিনিস লিখে রাখছি, আমি তো সহজভাবে চিন্তা করি। ধরেন আহ 2টা পদ থাকবে, হ্যাঁ, এই একটা পদ, এটা একটা পূর্বপদ আছে, এইটা একটা পরপদ আছে। এখন এই যে পূর্বপদ, এই পূর্বপদটা বিশেষ্যও হইতে পারে, বিশেষণও হইতে পারে। আর পরপদ যেটা, সেটাও বিশেষ্য হইতে পারে, বিশেষণ হইতে পারে, দুটা যে কোনোটাই হইতে পারে। তাহলে বিশেষ্য বা বিশেষণ ভাবাপন্ন, মানে বিশেষ্য পদ বা বিশেষণ পদ, এরকম একটা পদের সাথে আবার একটা বিশেষ্য বা বিশেষণ পদের একটা সমাস হবে। তার মানে এখানে কিন্তু 4টা জিনিস পাওয়া যাইতেছে, বিশেষ্যর সাথে বিশেষণ, বিশেষের সাথে বিশেষ্য, বিশেষণের সাথে বিশেষ্য, বিশেষণের সাথে বিশেষণ, এরকম। মানে বাংলা কথা হচ্ছে যে 2টা পদ থাকবে, এখানে বিশেষ্য হইতে পারে, বিশেষণ হইতে পারে, কোনো বাধ্যবাধকতা নাই। এরকম 2টা জিনিসের মধ্যে একটা সমাস হবে। এবং আপনি যে সমস্ত পদটা পাবেন, সেই সমস্ত পদে কার গুরুত্ব থাকবে? পরপদের গুরুত্ব থাকবে। ঠিক আছে, পরপদের গুরুত্ব থাকবে। ধরেন আমরা হচ্ছে একটা উদাহরণ দেখি, তুষারের ন্যায় শুভ্র। তুষারের ন্যায় শুভ্র। এখন এখানে শুভ্র শব্দটা কি, বিশেষণ না বিশেষণ? এটা অবশ্যই বিশেষণ, বর্ণ বুঝাইছে। আর তুষার বলতে তো হচ্ছে বরফ বুঝাইছে, তাহলে এটা কি, বিশেষ্য। এটা আমার শর্ত ঠিক আছে যে আমার বিশেষ্য হইতে পারে, বিশেষণ হইতে পারে, বিশেষ হইতে পারে, বিশেষণ হইতে পারে, এরকম 2টা পদের ভিতরে একটা সমাস হবে। এবং ফাইনালি যে সমস্ত পদটা পাবো সেটা পরপদের অর্থটা প্রাধান্য থাকবে। তুষার শুভ্র, তুষার শুভ্র দিয়ে কালারটাই বুঝাইতেছে যে জিনিসটা কি আসলে সাদা নাকি কি রকম, এটা দিয়ে কোনোভাবেই হচ্ছে বরফে বুঝাইতেছে না। তার মানে এইটা পরপদের অর্থ প্রাধান্য পাইছে, সুতরাং এইটা হচ্ছে আমার কর্মধারয় সমাস। এই পর্যন্ত আমরা বুঝছি কিনা আমাকে একটু বলেন। মহতি যে কীর্তি, মহাকীর্তি, মহতি যে কীর্তি, মহাকীর্তি। এই যে মহাকীর্তি, মহাকীর্তি দিয়ে কি বুঝাইছে? আপনি কোন একটা আপনার পূর্বের যে একটা কৃতকর্ম, কারণ সেই কৃতকর্মটা খুব মহৎ, ওই কর্মটারই তো বুঝাইছে। বা ওই যে মানে কীর্তি, যেটা আপনি যে জিনিসটা দাঁড় করাইছেন, যে আউটকামটা, সেটাতে বুঝাইছে। তার মানে অবশ্যই এটা পরপদ প্রধান। মহতি এটা একটা বিশেষণ পদ, মহৎ কাজ এরকম। কীর্তি যেটা, সেটা আবার একটা বিশেষ্য পদ। দেখেন আগের বার কি পাইছিলাম, এই পজিশনে বিশেষণ ছিল, এবার এই পজিশনে বিশেষ হয়েছে। তার মানে বিশেষণের সাথে বিশেষ্য, বিশেষ্যের সাথে বিশেষণ বিভিন্ন রকম হইতে পারে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কিন্তু সংজ্ঞাটাকে দিব পরীক্ষার হলে, যে বিশেষ্য বা বিশেষণ ভাবাপন্ন সমাস কোন পদের সাথে, এই যে সেই জিনিসটা এখানে সংক্ষেপে লেখা হয়েছে। এই যে এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, বিভিন্ন রকম হইতে পারে। আমরা কি বলবো, বিশেষ্য বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে আবার একটা বিশেষ্য বা বিশেষণ ভাবাপন্ন পদের যে সমাস হয়, এবং সেই সমাসের সমস্ত পদে যদি পরপদের অর্থে প্রাধান্য পায়, তখন সেটাকে কর্মধারয় সমাস বলে। ঠিক আছে, এই পর্যন্ত কি বুঝতে পারলেন? মানে সংজ্ঞাটা ওইভাবে আসবে না, যদি কখনো লেখা লাগে, যদি আপনাদের মাথায় যেন থাকে আর কি। তাহলে আমরা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবো, যে এখানে পরপদের অর্থ প্রাধান্য পায়। এখন এই জিনিসটা হচ্ছে 4 প্রকার। 4 প্রকার কি কি আপনারা সবাই জানেন? উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায়, আর হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায়। আমরা একটু উদাহরণ দিয়ে চিন্তা করব। হুম, বই ভাষায় যাব নাকি একবার হচ্ছে ইয়ে করে দিব, সহজভাবে দাগানোর সিস্টেম বলে দিব? আগে সহজভাবে বলি, হ্যাঁ, তাহলে হচ্ছে মাথায় জটটা পাকাবে না। আমি উপমান আর উপমিত, এই দুইটা হচ্ছে আগে আমরা একটু পার্থক্যটা বুঝি। মধ্য পদলোপীটা আপনারা এমনি পারবেন, যেরকম সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এইখানে সিংহাসন, আসন জিনিসটার উপরে প্রকাশ পাইছে, কিন্তু মাঝখানে যে সিংহ আর আসনের মাঝখানে চিহ্নিত ছিল, এই শব্দটা হচ্ছে চলে গেছে। হ্যাঁ, এই জন্য এটা হয়ে গেছে কি, মধ্য পদলোপী কর্মধারায়। আবার কি হইতে পারে, সাহিত্য বিষয়ক সভা, বিষয়ক শব্দটা নাই। আবার হইতে পারে কি, স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, রক্ষার্থে শব্দটা নাই। এই যে মাঝখানের শব্দটা যখন, মানে আমার ব্যাস বাক্যের মাঝখানে যে পদ আছে, সেই পদটা যখন লোপ পাবে, তখন সেটাকে আমরা কি বলবো, মধ্য পদলোপী কর্মধারায় বলবো।
আর রূপক কর্মধারয়ের ভিতরে কি হয়, সবসময় একটা রূপ শব্দটা আসে, যেরকম মন রূপ মাঝি, মনোমাঝি, তারপর আর কি বলতে, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, ক্রোধ রূপ অনল, মানে ক্রোধের মতন যে আগুন সেটা ক্রোধানল, রূপ এই শব্দটাই তার মধ্যে চলে আসে, সেটা হচ্ছে রূপক কর্মধারায়। এই দুইটা পরীক্ষায় খুব কম আসে, আসে হচ্ছে এই দুইটা। হ্যাঁ, এখন আমি কিছু উদাহরণ লিখি। উদাহরণ লেখার পর হচ্ছে আপনি আমারে বলেন যে মানে এটা কি। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে একটা কথা লিখলাম যে সাধারণ গুণের উল্লেখ। হ্যাঁ, সাধারণ গুণের উল্লেখ। সাধারণ যে গুণ সেটার উল্লেখ এইখানে থাকবে, এইখানে থাকবে না। ঠিক আছে, একটা হচ্ছে সাধারণ জ্ঞানের উল্লেখ, মানে গুণের উল্লেখ থাকবে, আর একটা উল্লেখ থাকবে না। গুণ জিনিসটা কি? যে জিনিসটা ভালো সেটাই তো গুণ। এখন ধরেন আপনাকে আমি বললাম যে কি বলা যায়, অরুণ রাঙা। রাঙা রাঙা তো একটা গুণ, মানে একদম টকটকে লাল এরকম বোঝানো হচ্ছে। এখন অরুণ রাঙা, এইখানে এই রাঙাটা হচ্ছে আমার সাধারণ গুণ, সেই জিনিসটা এই শব্দের ভিতরে আছে, তার মানে এটা হচ্ছে উপমান কর্মধারায়। আবার আমি বললাম যে পুরুষ সিংহের ন্যায়। পুরুষ সিংহের ন্যায় মানে কি, যে একটা পুরুষ আছে, সেই পুরুষের যে পৌরুষত্ব সেটা একেবারে সিংহের মতন, সিংহ যেরকম দাপট নিয়ে চলে, ওই পুরুষটাও সেরকম চলে, ম্যানটা না আর কি। হ্যাঁ, সে হচ্ছে পুরুষ সিংহ। এখন এই যে সিংহের সাথে আপনি পুরুষের তুলনা করে পুরুষ সিংহের লিখলেন, এখানে সাধারণ গুণ আসলে কই? সাধারণ গুণ কি এখানে আছে? এখানে তো সাধারণ গুণের উল্লেখ নাই। তাহলে এটা কি হচ্ছে? উপমিত কর্মধারায়, যেটা হচ্ছে বইয়ের ভাষা। যদি উপমান কর্মধারায় সংজ্ঞা আসে যে সাধারণ গুণের উল্লেখ থাকে যে কর্মধারয় সমাসে, সেটা হচ্ছে উপমান কর্মধারায়। আর সাধারণ গুণের উল্লেখ যদি না থাকে তখন হচ্ছে উপমিত কর্মধারায়। এইখানে সাধারণ গুণের কথা উল্লেখ নাই। এইটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উপমিত, যেটা এই যে এখানে কি লেখা আছে, ময় রস্বীকার, এটা হচ্ছে মিথ্যা, এটা সত্য না, এটা মিথ্যা। আর উপমান যেটা সেটা হচ্ছে সত্য। যখন আপনি শিওর হবেন যে এটা হচ্ছে উপমান আর উপমিতর ভিতরেই একটা, তখন সেটা হচ্ছে আমরা সত্য মিথ্যা দিয়ে চিন্তা করব। আমার একটু, আমি এখন আপনাদের কয়েকটা সমাসের নাম এখানে কয়েকটা উদাহরণ লিখি, আপনারা আমাকে বলেন এটা কোনটা কোন সমাস। হ্যাঁ, নাম্বার 1 হচ্ছে ভ্রমর কৃষ্ণকেশ। আর এটা উপমান। জি ভাই, উপমান। এটা এটা বলছেন উপমান, কারো মতে কি এটা উপমিত হবে? না ভাই, ভোমরও কালো আর কেশও কালো। সাধারণ গুণ। সব সত্যি কথা বলছে, এবং সাধারণ গুণ হচ্ছে কৃষ্ণ মানে কালো, এটা উল্লেখ আছে। আচ্ছা ভাই, এক ভাই লিখছে অপমান, ঠিক আছে। মুখচন্দ্র, এইটা হচ্ছে কোন সমাস? মুখচন্দ্র উপমিত ভাই। উপমিত। মুখ আর চন্দ্র, এই জিনিসটা হচ্ছে একজন আরেকজনের সৌন্দর্য বুঝাইতে ব্যবহার করছে, কিন্তু সৌন্দর্যের কথা নাই যে হ্যাঁ সুন্দর বা কিছু। এবং অবশ্যই আপনার আমার কারোই মুখের সাথে চাঁদের মুখের কোনো মিল নেই। ছোটবেলায় যেটারে আমরা চাঁদ মামা ডাকি, এরপরে বড় হয়ে হচ্ছে তারে আমরা হচ্ছে ফিমেল ক্যারেক্টারে নিয়ে যাই, মানে ছোটবেলার মেল ক্যারেক্টার বড় হয়ে যায় ফিমেল ক্যারেক্টার, চাঁদের মতো সুন্দর। আচ্ছা, এরপরে আরেকটা লিখি, কি লেখা যায়। উম, আচ্ছা, এটা বলেন, অরুণ রানা তো হচ্ছে বললাম। আচ্ছা, আমরা নিচে কতগুলো উদাহরণ লেখা আছে এখানে দেখি। ভাই মনরূপ মাঝি। মনরূপ মাঝি তো রূপক কর্মধারায়, এটা তো কোনোটাই না। আচ্ছা, আমরা এইগুলা দেখি। হ্যাঁ, কাজল কালো। কাজল কালো, এটা বলেন যে এটা কি উপমান উপমিত? যে এইখানে উপমান ভাই। এখানে সিরিয়াল এখানে সিরিয়াল ধরে সবই উপমান, আমরা বলেন যে হচ্ছে কেন উপমান? কাজল কালো উপমান, কাজল আসলেই কালো সেই কারণে উপমান। তুষার ধবল, ধবল মানে কি? ধবল মানে হচ্ছে সাদা। শ্বেত, সাদা। হ্যাঁ, সাদা। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে সাধারণ গুণের কথা বলা আছে, সাধারণ গুণের কথা বলা আছে। বজ্র কঠোর, কঠোর হচ্ছে সাধারণ গুণ, এবং বজ্র জিনিসটা আসলেই কঠিন। বক ধার্মিক, এইটা পরীক্ষায় আসলে ভুল করার চান্স আছে। উপমান। আচ্ছা, অরুণ রাঙাটা সহজ। বক ধার্মিকটা কেউ আমাকে একটু বুঝান তো, কেন এটা উপমান?
আচ্ছা, যদি আমার উপমিত হইতে হয় তাহলে হচ্ছে সাধারণ গুণের উল্লেখ থাকবে না। এইখানে হচ্ছে যার এই যে বকের ন্যায় ধার্মিক, তার মানে একজন ব্যক্তির কথা বলানো হইতেছে। ধরেন সেই ব্যক্তির নাম হচ্ছে সাপোজ এ, ওই ব্যক্তিরে বলতেছে আরে ও তো বক ধার্মিক, মানে বকের মতন ধার্মিক। হ্যাঁ, ভাই, তাহলে এখানে এটা মহাভারতের একটা গল্পের ক্যারেক্টার। আচ্ছা হইলো, বক নামে তো একটা রাক্ষস ছিল আর কি। রাক্ষস ছিল, রাইট। তো এই যে বকের সাথে যে এর তুলনা করলেন, সেই তুলনার বিষয়বস্তুটা কি, সে ধার্মিক কিনা। তার মানে এখানে সাধারণ যে গুণ, সেই গুণটা হচ্ছে এখানে ধার্মিক কিনা, সেইটা হচ্ছে এখানে সাধারণ গুণ। ঠিক আছে, তার মানে এখানে সাধারণ গুণের উল্লেখ আছে, এটা হচ্ছে উপমান কর্মধারায়। আর কি কি আছে? কুসুম কোমল, প্রস্তর কঠোর, অগ্নি কিন্তু সরল। ভাইয়া এটা তো উপমিতও হইতে পারে, কারণ বকের ন্যায় বক ধার্মিক আসলে বলতেছে। মানে বক আসলে ধার্মিক না, মানে মিথ্যা কথা, তাই নাকি? হ্যাঁ, কিন্তু বক বলছে বকের এটা ন্যায় বক ধার্মিক, পাখি না। মানে হ্যাঁ, এগুলো তো সবই তাই। কাজলের ন্যায় কালো, তুষারের ন্যায় সূর্য। আচ্ছা, আমি আপনার প্রশ্নটা আবার শুনি, বলেন আপু। আমি হয়তো বুঝতে পারছি। মানে আমি প্রথমে ভাবছিলাম যে আমি যখন বলছি বকের ন্যায় ধার্মিক, তার মানে বককে বলতেছি, তো তাহলে ওর তো সাধারণ গুণ বলতেছি না, তার মানে এটা উপমিত হবে। কিন্তু পরে আমি বুঝতে হ্যাঁ, পারলাম না, এখানে তো ধর্মটাকে বলছে, ধর্মটাই গুণ, তো সেই হিসেবে হুম। উপমান হবে। আচ্ছা, এবার এই তৃতীয় যে জিনিসটা আছে, আমরা দুইটা জিনিস দেখছি, তৃতীয় একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, আপনি যার সাথে তুলনা করবেন সে আপনার সামনে আছে, সে কি প্রত্যক্ষ নাকি পরোক্ষ কোনো বস্তু। যেরকম উপমিতর ক্ষেত্রে আপনি মুখ চন্দ্রের ন্যায়, আপনার সামনে একটা মুখ আছে, সেই মুখরে আপনি চাঁদের সাথে তুলনা করতেছেন, তাহলে যার সাথে তুলনা করতেছেন এবং যে জিনিস দিয়ে তুলনা করতেছেন দুইটাই আপনার সামনে উপস্থিত, মানে আপনার সমস্ত পদের ভিতরে আছে। এই যে মুখ চন্দ্র, আমি চন্দ্রের সাথে সামনের যে লোক আছে তারে তুলনা করতেছি, তার মুখে তুলনা করতেছি। পুরুষ সিংহ, পুরুষের তুলনা করতেছি সিংহের সাথে, তার মানে যারে আমি তুলনা করতেছি সে উপস্থিত, কিন্তু উপমানের ক্ষেত্রে সে উপস্থিত থাকে না। তুষার শুভ্র, তুষার শুভ্র কি? তারপর হচ্ছে কাজল কালো, কাজল কালো কি বলতে হবে, কাজল কালো চোখ। তার মানে এগুলো সবই এরপরে আর একটা কেউ আছে যে এই জিনিসের সাথে এটা আমি তুলনা করতেছি, এবং তুলনীয় যে বস্তুটা সেটা আসলে প্রত্যক্ষ নাই, মানে পরোক্ষভাবে সে আছে, মানে সামনে নাই। ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয়, তবে এটা আমরা মনে রাখবো না, আমাদের দরকারও নাই। আমরা জাস্ট খালি পরীক্ষার হলে মনে রাখবো সত্য নাকি মিথ্যা এবং সাধারণ গুণটা আছে কিনা। আচ্ছা, এইটা উপমান আর উপমিত আসলে কি পারা যাবে? ভাইয়া, প্রত্যক্ষ ভাবে বলেন। পুরুষ সিংহ কিভাবে হয়? আচ্ছা, প্রত্যক্ষভাবে হচ্ছে পুরুষ সিংহ কিভাবে হয়, পুরুষের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়। এখানে কার সাথে তুলনা করতেছেন? সিংহর সাথে। কারে তুলনা করতেছেন? পুরুষকে। পুরুষ পুরুষ সিংহ দুইটাই সামনে আছে। সিংহ আবার ধরেন, সামনে না না, সামনে আছে মিনস হচ্ছে সমস্ত পদে আছে। আচ্ছা আচ্ছা। ধরেন তুষার শুভ্র বা কাজল কালো। কাজল কালো আপনি কখন বলতেছেন? ধরেন বললেন যে কাজল কালো, এটা তো অমুকের চোখ বুঝাইতে আমি বুঝাচ্ছি, তাহলে কাজলও আপনার সামনে আছে কিন্তু চোখ তো সামনে নাই। সেটা বুঝছি যে যে জিনিসের সাথে তুলনা করতেছেন সে আপনার ওই সমস্ত পদের ভিতরে আছে কিনা। যদি থাকে তখন হচ্ছে আমরা উপমিত, আর যদি না থাকে তখন হচ্ছে উপমান। তো এইটার ভিতরে আমরা যাব না, আমরা সত্য মিথ্যা দিয়ে চিন্তা করবো, আর শুধু সাধারণ যে গুণ, ওই গুণটা উল্লেখ আছে কিনা সমস্ত পদে, এটা দেখে আমরা হচ্ছে ডিসিশনে যাব যে এটা কোন কর্মধারায়। এই চারটা যদি আসে, উপমান, উপমিত, রূপক, আর হচ্ছে কি বলে মধ্য পদলোপী, পারবেন কিনা। এখানে প্রচুর উদাহরণ দেওয়া আছে, এবং আরো যদি উদাহরণ দেখতে আপনাদের ইচ্ছা হয়, আপনার হচ্ছে সৌমিত্র শেখর স্যারের বইয়ের উদাহরণ দেখতে পারেন। ঠিক আছে, মানে সমাসের উদাহরণের জন্য প্রচুর উদাহরণ ওনার বইতে দেওয়া আছে। আচ্ছা, কর্মধারায় আসলে পারবেন, তাই তো? আচ্ছা, আমাদের লাস্ট আলোচনার বিষয় এটা হচ্ছে 2 মিনিট লাগবে, সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাসে যাই, হ্যাঁ, বেশি সময় আমাদের লাগবে না। অব্যয়ভাব সমাসে মেইনলি আসবে কি? আসবে হচ্ছে এই এই জিনিসটা দেয়া থাকবে, কই গেল, এই যে এইটা দেয়া থাকবে, এবং আপনারা বলবে যে এটা ব্যাস বাক্যটা কি বা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। যে ধরেন আহ এই যে উপ, এই এই যে উপসর্গটা আছে, এটা দিয়া আমরা হচ্ছে কি কি, এইখানে তো উপসর্গ না, এখানে অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে।
উপশহর হচ্ছে শহরের সদৃশ, আবার উপকূল এটা হচ্ছে কুলের সমীপে। তাহলে একটা হচ্ছে সদৃশ অর্থে ব্যবহৃত হয়েছে, একটা হচ্ছে সামীপ্য বা সমীপে, এই শব্দটা এইটা বুঝাইতে ব্যবহৃত হয়েছে। কি অর্থে ব্যবহৃত হয়েছে এইটা ইম্পর্টেন্ট, যে কোন অর্থে ব্যবহৃত হয়েছে এবং এটার ব্যাস বাক্যটা কি। এইটা হচ্ছে মূলত এই জায়গা থেকে পিলিতে আসার মতন প্রশ্ন, যদি এখান থেকে প্রশ্ন আসে। বা যারা হচ্ছে অন্য পরীক্ষা দেন, যেরকম অডিটরের মতন কিছু পরীক্ষা আছে যেগুলো হচ্ছে রিটেন টাইপ প্রশ্ন আসে, 1-2 মার্কের লিখিত, মানে ব্যাকরণ থেকে ধরেন এক কথায় প্রকাশ দেয়, এরকম কিছু পরীক্ষা আছে, যেমন এনএসডি আছে, এরকম কিছু সার্কুলারে দেখবেন মানে ছোট ছোট রিটার্ন হয়, ওইগুলা ব্যাকরণ থেকে প্রচুর প্রশ্ন আসে। এবং ওইসব পরীক্ষায় এইখান থেকে ভালো ভালো অ্যামাউন্টের প্রশ্ন আসে। উপসর্গ থেকে প্রশ্ন আসে যে এখানে উপসর্গটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এরকম। তো আমরা হচ্ছে মাথায় আজকের পেশা নিব না, অব্যয়ভাব থেকে আমরা পরের দিন হচ্ছে ক্লাসটা আবার শুরু করব। আমাদের বাকি থাকলো অব্যয়ভাব, তৎপুরুষ আর বহুব্রীহি, এই তিনটা। এছাড়া আরো কিছু সমাস আছে, যেরকম নিত্য সমাস, প্রাদি সমাস, এগুলা নিয়ে আমরা আগামী ক্লাসে হচ্ছে আলোচনা করব। আমাদের আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত আর কি। এখন আমাকে বলেন, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, আর কিছু বুঝতে পারছেন কিনা আজকের ক্লাস থেকে? ভাইয়া আমার কর্মধারয় সমাজটা ক্লিন হয় নাই। আচ্ছা, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। আচ্ছা, আহ, আমাকে আরো কিছু প্রশ্ন করেন, কর্মধারয় সমাস মানে আর একটু ক্লিয়ার মানে প্রশ্ন করেন যারা preparation ভাইয়া যেমন হচ্ছে উপমান, উপমিত, হুম। তারপরে হচ্ছে রূপক, এগুলোর মধ্যে মানে আপনি যে একটা সাধারণ গুণের কথা বললেন, দেখা যাচ্ছে যে গোলমাল লাগে অন্য যাচ্ছে। সমাজ থেকে যেমন- যদি আসে তখন আচ্ছা আচ্ছা, এই চারটার ভিতরে কি গোলমাল লাগতেছে? হ্যাঁ, চারটার মধ্যে গোলমাল লাগতেছে। যেমন উপমানের কথা আপনি বললেন যে যদি দুইটা জিনিসেই না থাকে আর কি, মানে সেম বৈশিষ্ট্য যদি হয় আর কি, যে আপনার সামনে দুইটাই আছে, যেমন তুষার শুভ্র, এরকম যে একটা কিছু বিষয় বললেন না, এই জিনিসগুলো আচ্ছা আসলে আচ্ছা, আমার বুঝতে গোলমাল পারছি। লাগে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা দেখেন, আমরা উপমান উপমিতর বেলায় হচ্ছে দুইটা জিনিস শুধু মাথায় রাখবো। সেটা হচ্ছে এটা কি সত্য নাকি মিথ্যা কথা। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা, মানে বোগাস কথা কিনা। আচ্ছা, বক ধার্মিকটা বলতেছি। আর যে জিনিসটা আছে সেটার ভিতরে সাধারণ গুণ, সাধারণ বৈশিষ্ট্য, সেই জিনিসটার উল্লেখ আছে কিনা। ধরেন তুষার শুভ্র, আর একটার সাথে কোনটা, ধরেন মুখ চন্দ্র। মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায় মানে কি আপনি বলতেছেন, ধরেন ছেলে দেখতে গেছে কেউ বা মেয়ে দেখতে গেছে কেউ, তখন গার্জিয়ান বলতেছে আরে এর তো দেখতে খুবই মিষ্টি চেহারা, এর মুখটা তো একেবারে চাঁদের ন্যায় সুন্দর, এরকম বুঝাইছে। তাহলে হচ্ছে মুখটা তার চন্দ্রের ন্যায়। পাত্রী দেখে আসছে, এখন ছেলের বাপ হচ্ছে মারে জিজ্ঞাসা করতেছে যে কেমন দেখলা, সে বসে বললো খুব সুন্দর, তার মুখ তো হচ্ছে একেবারে মানে চাঁদের মতো সুন্দর। এখন এইখানে তুলনীয় বস্তুটাকে চাঁদ, কার সাথে তুলনা করতেছেন, মুখের সাথে। কিন্তু সাধারণ গুণটা কি, সাধারণ গুণ হচ্ছে ওই ছেলেটা ওই মেয়েটা হচ্ছে সুন্দর, এইটা হচ্ছে সাধারণ গুণ। সেই সাধারণ গুণ কি মুখ চাঁদের ন্যায় এর ভিতরে কি আছে? না। নাই। আচ্ছা, এইখানে হচ্ছে সাধারণ গুণ নাই। তুষার শুভ্র, তুষার শুভ্র কি, তুষার শুভ্র হচ্ছে, তুষার শুভ্র শব্দটা দ্বারা কি বোঝায়, কোনো কিছু সাদা। ধরেন এই যে সান্টা ক্লজ, সান্টা ক্লজের যে চুলদাড়ি, সেই চুলদাড়িটা কিসের মতন, তুষার শুভ্রের মতন। এখন এই যে আমি বললাম সান্টা ক্লজের যে চুলদাড়ি এটা হচ্ছে তুষার শুভ্রের মতন, তাহলে এখানে সাধারণ গুণ কি, শুভ্র বা সাদা, এটা হচ্ছে সাধারণ গুণ। সেই সাধারণ গুণটা কি আপনার এই সমস্ত পদের ভিতরে উল্লেখ আছে? হ্যাঁ, আছে। যদি সাধারণ গুণের উল্লেখ থাকে, যদি সাধারণ গুণের উল্লেখ থাকে হ্যাঁ হয়, তখন সেটা হচ্ছে উপমান। আর যদি উত্তরটা না হয় তখন সেটা হচ্ছে উপমিত। এটা ক্লিয়ার কিনা? এটা হচ্ছে আমাদের মানে দাগানোর একটা ওয়ে। সেকেন্ড ওয়ে যেটা, আগে বলেন এইটা বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, এটা বুঝতে পারছি ভাইয়া। সেকেন্ড কথা হচ্ছে এটা সত্য নাকি মিথ্যা কথা। তুষার শুভ্র, এইখানে এই ভিতরে তুষার আছে আর শুভ্র আছে। তুষার মানে বরফ, মানে তুষার তো দেখছেন তুষার কিভাবে পড়ে, এবং তুষার পড়ার পরে যখন জমাট বাঁধে সেটা দেখতে কিরকম হয়, সেটা দেখতে কি শুভ্রের মন ন্যায় হয় নাকি কালো হয়, কি হয়, শুভ্র শুভ্রের হয়, ন্যায় হয়। সাদা। তাহলে এই কথাটা কি সত্য স্টেটমেন্ট নাকি মিথ্যা স্টেটমেন্ট? অবশ্যই সত্য স্টেটমেন্ট। সত্য। যদি সত্য হয় তাহলে উপমান হবে। মুখ চাঁদের ন্যায়,
আপনি তুলনা দিচ্ছেন, হ্যাঁ সে দেখতে আসলেই খুব সুন্দর, আমি একেবারে তারে প্রচন্ড পছন্দ করছি, আমি বিশ্বাস করি তার মুখটা আসলে চাঁদের মতনই। এখন আপনি চিন্তা করেন এই হচ্ছে তার বডি, এই মাথার উপরে একটা চাঁদ বসায় দিচ্ছেন, আপনি একসেপ্ট করবেন বা এটা কি আসলে বাস্তব নাকি এটা না না না, মিথ্যা কথা? তার মানে এটা মিথ্যা, যদি মিথ্যা হয় সেই ক্ষেত্রে এটা হচ্ছে উপমিত। কোন পুরুষই আসলে সিংহের সাথে পুরুষের কোনো সম্পর্ক নাই। সিংহ একটা চার পা জানোয়ার, পুরুষ একটা মানুষ সদৃশ, তার ভিতর মনুষ্যত্ব গুণ আছে, তুলনা করছে হচ্ছে শৌর্য বীর্য দিয়ে, সেই সাধারণ গুণও ওর ভিতরে নাই, সুতরাং হচ্ছে এটা প্রমাণ নয়। আর পুরুষ কখনোই সিংহ, দুইটা জিনিস আসলে বাস্তব না, সুতরাং এটা মিথ্যা কথা, মিথ্যা স্টেটমেন্ট, তাহলে এটা হচ্ছে উপমিত। এই জাস্ট দুইটা জিনিস মাথায় রেখা যে উদাহরণগুলো দেওয়া আছে এই উদাহরণগুলো কয়েকবার পড়বেন। হ্যাঁ, এটা কি উপমান নাকি উপমিত, সাধারণ গুণ আছে নাকি সাধারণ গুণ নাই, সত্য নাকি মিথ্যা, এইভাবে কয়েকবার চিন্তা করবেন, তাহলে দেখবেন যে পারতেছেন কিনা। ঠিক আছে, পারা জি যাবে ভাই? আচ্ছা যাবে, পারা যাবে ইনশাল্লাহ। আচ্ছা। বকটা খুব সন্তর্পণে আস্তে হাঁটায়, রামচন্দ্রের ধারণা ছিল তার পায়ের আঘাতে কোনো জলজ প্রাণী যেন ক্ষতিগ্রস্ত না হয়। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে মহাভারত। মহাভারতের গল্প দিয়ে প্রচুর পরিমাণে বাগধারা আছে, মহাভারত রামায়ণ এগুলা দিয়ে। হ্যাঁ, অনেক বাগধারা পাবেন, এবং আগে একটা সময় হচ্ছে বাগধারা গুলো এইভাবে আসতো, বড় বড় বাগধারা আসতো। আহ দশচক্রে কি যেন, আহ, ভগবান ভূত, এই টাইপের বড় বড় জিনিসপত্র আসতো। যে বক ধার্মিক যেটা, সেটা হচ্ছে কি, আপনি হচ্ছে আপনার সামনে একজন হচ্ছে কুচক্রী লোক আছে। হ্যাঁ, একজন কুচক্রী লোক আছে, ধরেন আমরা হচ্ছে তার নাম দিলাম শকুনি মামা। এই হচ্ছে একটা কুচক্রী লোক। এখন এই শকুনি মামা যে, তার আপনি বলতেছেন আরে ও তো খুব ধর্ম দেখাইতেছে কিন্তু ও আসলে একটা বক ধার্মিক। বক ধার্মিক মানে প্রকৃতপক্ষে সে আসলে ধার্মিক না। এখন আপনি এখানে আপনার তুলনীয় বস্তুটা কি? তুলনীয় বস্তু হচ্ছে আইদার সে ধার্মিক অর সে অধার্মিক, এইটা হচ্ছে আপনার তুলনীয় বস্তু। সেই তুলনীয় বস্তু যেটা, সেটা সাধারণ গুণ, সে সাধারণ গুণ এইখানে উল্লেখ আছে কিনা, সাধারণ গুণ এখানে উল্লেখ আছে, যে হ্যাঁ ধর্ম কথাটা এখানে উল্লেখ আছে, তার মানে এটা হচ্ছে উপমান কর্মধারয় রায়। ঠিক আছে, এই যে যে ভাই হচ্ছে না আপু ধর্ম বক ধার্মিকের কথা বলতেছিলেন, এটা ক্লিয়ার কিনা একটু বলেন, নিশাত আপু। আজকে আমরা যে কয়টা জিনিস পড়ছি এর মধ্যে কর্মধারাটা একটু প্যাচ লাগার মতন, আর কোনগুলো ওরকম প্যাচ লাগার মতো না। আর পরের দিন যখন বহুব্রী পড়বো তখন সমাধিকরণ ব্যাধিকরণ এটা একটু প্যাচ লাগবে। এছাড়া হচ্ছে কয়েকটা অলোক আছে, এগুলো আমরা দেখবো, এগুলা একটু ভালোভাবে কয়েকবার এই অনুসারে দেখলে হচ্ছে মানে পারা যাবে আর কি। এখন আজকের ক্লাস যে পর্যন্ত হয়েছে এই পর্যন্ত আপনারা বলেন, আপনাদের একটু রিভিউ দেন যে আপনারা পারবেন কিনা, এখান থেকে প্রশ্ন আসলে বা একটু হলেও কনফিডেন্স আসছে কিনা। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার ক্লাস অলওয়েজ বেস্ট, আমার খুব ভালো লাগে আপনার ক্লাস। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, সমাজ রিলেটেড আজকে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আর একটা কোশ্চেন ছিল। ওই ভাইয়া, যে ভাই, জি বলেন বলেন, এক এক করে বলেন। হ্যাঁ, সমাজ রিলেটেড না, কিন্তু জি। কোশ্চেনটা হচ্ছে, ভাই আপনি গত একটা ক্লাসে বলছিলেন যে বাগধারা পড়ার জন্য। ভাই বাগধারা হুম। তো এই অগ্রদূত পড়ি, আমি অগ্রদূতে অনেক বাগধারা, আসলে কোনটা পড়বো হুম। কতদূর পড়বো এটা তো বোঝা একটা ব্যাপার। যে কোনো একটা বই পুরোটা পড়বেন, যেটা আপনার কমফোর্ট জোন হয়। যেরকম এটিএম একটা বই আছে একটানে মুখস্থ, তারপরে হচ্ছে প্রেসেপ্টরসের যে নতুন লাস্ট লেটেস্ট যে ডাইজেস্ট, প্রচুর বাগধারা দেওয়া। আমরা হচ্ছে আমাদের সময় শুধু সৌমিত্র স্যারের বাগধারা গুলো পড়ে যেতাম, যে বাদলের ভিতর দিয়ে বাদলে, না বাদলে নাই, হিসাব শেষ। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়তাম, রিটেনে যেগুলো আসছে এর সাথে সৌমিত্র স্যারের বইটা পড়ে যেতাম, এবং ওর পর ওইখান দিয়ে বাঁকতো বাধার। এই 43 বিসিএস এর কথা বলি শুনেন, গয়ঙ্গচ্ছ আসছিল পরীক্ষায়। হ্যাঁ, পারছিলাম না, এটা সৌমিত্র স্যারের বই থেকে আসছিল, পারি নাই, আমার পরীক্ষা হলে মনে নেই, কি করবো মনে না থাকলে, আমি হয়েছি তো ওই বিসিএস এর ক্যাডার। এটা পারতে হবে এমন কিছু না, কিন্তু প্রিপারেশন হচ্ছে আপনি যে কোনো একটা বই পড়বেন, এবং যে বইটা সিলেক্ট করবেন আপনার আমৃত্যু প্রিপারেশন স্টেজ ওই একটা বই আপনি পড়বেন। আপনি যদি অগ্রদূত পড়েন তাহলে বাকি সব বই ফেলাই দিয়ে বাগধারা সাজুন অগ্রদূত দিয়ে পড়বেন, যদি সৌমিত্র পড়েন সৌমিত্র দিয়ে পড়বেন, যে কোনো একটা বই টানা পড়বেন আর কি। হ্যাঁ, যে আমি যাই পড়ি না কেন আহ, অন্য কোনো কিছু পড়বো না। ওকে বাগধারাটা ভাই, ওকে। ইম্পর্টেন্ট, সবসময় 6 মার্কের একটা প্রশ্ন আসে। আচ্ছা, আর কেউ মনে হয় কোনো প্রশ্ন করতেছিলেন, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি একটু বলেন।
আচ্ছা আপু বলেন আপনি কি কোশ্চেন করছেন? ভাইয়া আজকে যে কর্মধারী 4 প্রকার কর্মধারী ছিল, তো পুরাতন হ্যাঁ। বইয়ে এটা ব্যতিরেকেও এর বাইরে কিছু সমাস দেওয়া আছে যেগুলো বলা হয়েছে যে সর্বনাম, সংখ্যাবাচক শব্দ বা উপসর্গ যোগে গঠিত হয়ে থাকে। তো এগুলো আসলে আমি বুঝি নাই এবং এগুলো কি আদৌ আসবে বা পড়তে হবে কিনা, না, মানে পরবর্তী দরকার ক্লাসে নেই। যদি একটু বলেন সমস্যা নেই। সংখ্যাবাচক শব্দের ভিতর যেরকম আছে দোতলা, তারপর উপসর্গ দিয়ে থাকে সকাল বিকাল বিদেশ, এই সব অব্যয় দিয়ে থাকে, হ্যাঁ, এগুলা এরকম কখনো কিছু হচ্ছে আসে আছে। নাই, আর এগুলো হচ্ছে আসবে না। এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ভাই আমার আচ্ছা ব্যাস কোনো বাক্য করতে হ্যাঁ ভাইয়া হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ আমার সমাজে সমাজটা পারি, কিন্তু ব্যাস বাক্য করতে একটু প্রবলেম হয়ে যায় আর কি। আচ্ছা, ব্যাস বাক্যর ব্যাপার যেটা হচ্ছে, ধরেন আপনার ব্যাস বাক্য প্রথম কথা হচ্ছে করতে কোন কোন ক্ষেত্রে লাগতেছে। হ্যাঁ, পরীক্ষায় আসতে পারে যে একটা সমস্ত পদ দেওয়া আছে, এটা ব্যাস বাক্য নিচের কোনটি, এইটা ছাড়া আর কোথাও তোমার লাগতেছে না। এই তো, কোনো রিটেনে আসবে না, কোথাও আসবে না। আপনারা যখন অপশনটা দেখবেন, প্রথম হচ্ছে ওই প্রশ্নটা পড়ে বোঝার চেষ্টা করবেন, এটা আমার সমস্ত পদটা দেখে বোঝার চেষ্টা করবেন এইটা আমার কোন সমাসের উদাহরণ। সাপোজ বুঝলেন যে এটা হচ্ছে আমার বহুব্রীহি সমাসের উদাহরণ, দেখবেন বহুব্রীহি সমাসের ভিতরে সবসময় যার এই শব্দটা থাকে। হ্যাঁ, যদি কর্মধারার সমস্যা হয় যে সে ন্যায় এরকম থাকে, তো এইটা হচ্ছে যখন আমরা এই যেরকম আজকে আমরা কর্মধারার সমাস পড়লাম, আমরা কি কি পড়ছি? পুরুষ সিংহের ন্যায়, এই যে ন্যায় শব্দটা আসতেছে। তারপরে আহ মধ্যপদলিপির ভিতরে কি পড়ছি? মাঝখানের পদে একাধিক জিনিস আসতেছে, এবং সাহিত্য বিষয়ক সভা বিষয়ক শব্দটা আসছে, সিংহ চিহ্নিত আসন চিহ্নিত শব্দটা আসছে, আলাদা আলাদা শব্দ আসতেছে। তার মানে যে সমস্ত পদটা আছে এটা আসলে কোন সমাস, এইটার বেসিসে হচ্ছে, যদি এটা দ্বন্দ্ব সমাস হয় জাস্ট সিম্পলি একটা ও লাগাই দিলেই হইতেছে, পিতা ও মাতা পিতা মাতা এরকম। তো এটা কোন সমাস এইটা একটু মাথায় আনলে ওই ব্যাস বাক্যটা করতে সুবিধা হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, ধরেন পরীক্ষায় এরকম আসলো যে, এইভাবে আসে না অ্যাকচুয়ালি, মুখ চন্দ্রের ন্যায়, চন্দ্রের ন্যায় মুখ, এরকম আসলো। হ্যাঁ, যে মুখ চন্দ্র এটার ব্যাস বাক্য কি, এবং এটা নিয়ে প্রচুর আহ কি বলে গ্যাঞ্জাম আছে আর কি, যে এক এক বইতে এটারে এক এক পজিশনে দেখাইছে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসার চান্স নাই। এবং এইটা হচ্ছে সলিড মানে কথা যেটা সেটা হচ্ছে, যখন মুখ চন্দ্রের ন্যায় আসলো বা চন্দ্রের ন্যায় মুখ আসলো, দুইটা ব্যাস বাক্য দিয়েই আপনার সমস্ত পত্রে ব্যাখ্যা করা যায়। যদি সমস্ত পদ্রে ওই ব্যাস বাক্য দিয়ে ব্যাখ্যা করা যায়, তাহলে দুইটা ব্যাস বাক্যই হচ্ছে সঠিক। ধরেন আপনি বললেন চন্দ্রের ন্যায় মুখ, আবার বললেন মুখ চন্দ্রের ন্যায়, দুইটা ব্যাস বাক্য আলাদা, কিন্তু এটাতে চন্দ্রমুখী বোঝায় বা মুখ চন্দ্রই বোঝায়, এখানে কোনো সমস্যা নাই। সুতরাং এই দুইটা ব্যাস বাক্যই ওই সমস্ত পদের জন্য সঠিক। তার মানে আপনার ব্যাস বাক্য পড়ে বুঝতে হবে যে এটা দিয়ে আমাদের সমস্ত পদটাতে ব্যাখ্যা যে করছে সেটা ঠিকঠাক ব্যাখ্যাটা হয়েছে কিনা। যদি ঠিকঠাক ব্যাখ্যা হয় এইটাই ওকে। এবং আর একটা উপায় হচ্ছে এইটা কোন সমাস সেইটা বোঝার পরে ওই ব্যাস বাক্যটারে মানে জাস্টিফাই করা, যে এটা কি কর্মধারায় নাকি এটা বহুব্রীহি। যদি এটা সিম্পল তৎপুরুষ হয়, জাস্ট একটা অব্যয় চলে আসবে, আর তো কোনো কিছু আসবে না। আসছে রাজপুত্র, রাজপুত্র রাজার পুত্র, এটা দ্বারা আপনি কিভাবে ব্যাস বাক্য করবেন? হ্যাঁ, তো সমস্ত পদটারে জাস্ট আগে একটু চিন্তা করার চেষ্টা করবেন এটা আমার কোন সমাস, তাহলে ব্যাস বাক্যটা করতে একটু সুবিধা হবে। তবে এটা ভাই খুব একটা মানে গুরুত্ব দেওয়ার দরকার নাই এই জায়গাটায়, কারণ এইখানে খুবই কম প্রশ্ন আসে এইভাবে যে এই সমস্ত পদের ব্যাস বাক্য নিচের কোনটি। হ্যাঁ, এবং আপনাদের ফাইনাল ক্লাস হচ্ছে আপনারা আর কোন কোন বই দেখবেন বা কোন জায়গা থেকে প্রিপারেশন নেবেন, বা হচ্ছে আরো কিছু জিনিস হচ্ছে বলবো আর কি, সমস্যা নাই আপনাদের। হ্যাঁ, গোয়ার তো। আচ্ছা বলেন, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আজকের যে আলোচনার বিষয়, এই আলোচনার বিষয় থেকে প্রশ্ন আসলে আপনারা কি পারবেন? আপনাদের কনফিডেন্স আসছে? আর ওই যে ভাই হচ্ছে উপমান উপমিত ক্লিয়ার হয়ে নিলেন, দেখেন আপনারা এখানে টাকা পয়সা খরচ করে কোর্স করতে আসছেন, আপনি যতক্ষণ না বুঝবেন ততক্ষণ আমরা সবাই বুঝাইতে বাধ্য। সুতরাং কেউ কোনো কিছু চিন্তা মানে না করে প্রশ্ন করবেন আমি বুঝি নাই ভাই, মানে বুঝি নাই তো বুঝি নাই, কি করবে যারা না বুঝলে? অবশ্যই ক্লারিফাই হয়ে তারপরে মানে ক্লাস ত্যাগ করবেন। হ্যাঁ, এটা যেন মানে প্রিপারেশন স্টেজে কোথাও হচ্ছে মানে এরকম ফাঁকা রেখে আগাবেন না, একেবারে সলিড দেখতে বুঝতে 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 আগাবেন। তাহলে দেখবেন হচ্ছে যত সামনে আগাবেন আপনার মানে বেসটা তত বেশি স্ট্রং হইতেছে।
কোনো ঝামেলায় পড়বেন না। আচ্ছা, রেকর্ডিংটা বন্ধ করে দিই, আমাদের কার্যক্রম শেষ।